ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমি সর্বজিৎ এবং তোমরা জিকে একাডেমি চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। ইকোনমির ওপরে আমরা ভিডিও করছিলাম। ইকোনমিক্স এনসিইআরটির চ্যাপ্টার নাম্বার 5 আমরা আজকে শুরু করব। এর আগে আমরা চ্যাপ্টার নাম্বার 4 অবধি করে এসেছি। ক্লাস 11-এর এনসিইআরটির বই এটা, এবং এখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন করা হয়। তো আমরা সেই বইটা পর পর চ্যাপ্টার ওয়াইজ পড়ছিলাম, এবং আজকে চ্যাপ্টার নাম্বার 5 শুরু হবে, যেটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল ফরমেশন ইন ইন্ডিয়া। হিউম্যান ক্যাপিটাল হচ্ছে মানুষ্য সম্পদ। মানুষ এক রকমের সম্পদ, এক ধরনের ক্যাপিটাল। তো সেটার ফরমেশন ইন্ডিয়াতে কেমন, সেই সম্পর্কে আজকে আমরা দেখব। তো আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো, এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে। প্লে লিস্টে গেলে সেই ভিডিওগুলো পেয়ে যাবে। প্লে লিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে, এবং এই চ্যানেলের প্লে লিস্টে গেলে এমনি পেয়ে যাবে, প্লাস নিচে ডেসক্রিপশনে আমি দিয়ে রাখছি। যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, প্লিজ ভিডিওগুলো লাইক করো, এবং যতটা পারবে তোমরা শেয়ার করে দিও। এবং তোমরা যদি নতুন হও চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। ইন্ট্রোডাকশন। Think of one factor that has made a great difference in the evolution of mankind. Perhaps it is man's capacity to store and transmit knowledge, which he has been doing through conversation, through songs, and through alphabetic lecture. But man soon found out that we need a good deal of training and skill to do the thing efficiently. যদি আমরা মানুষের এভলিউশন সম্পর্কে আলোচনা করি, তাহলে এভলিউশনের মধ্যে সব থেকে বেশি এভলিউট করেছে কোন সময় বলতে পারবো, বা কোন বিষয়ে, সেটা হচ্ছে মানুষের জ্ঞান গ্রহণ করা এবং জ্ঞানকে ট্রান্সমিট করা। আমার জ্ঞান রয়েছে, সেটাকে অন্য একজনকে আমি ট্রান্সমিট করছি। এই কাজটা যখন মানুষ করতে পেরেছে, তখন থেকে মানুষের যে এভলিউশন এটা শুরু হয়েছে। এবং সেইগুলো আমরা কিভাবে করতে পেরেছি? আমরা যখন মানুষ একদম প্রাচীন অবস্থায় ছিল, তারা ছবি আঁকতে শিখেছে, তারা গান করতে শিখেছে, তারা কনভারসেশন করতে শিখেছে। এই সমস্ত কিছুর মাধ্যমে এক জায়গা থেকে আর এক জায়গায় জ্ঞান ব্যাপারটা ট্রান্সমিট হয়েছে। কিন্তু এরপরে মানুষ উপলব্ধি করতে পারে যে শুধুমাত্র এই জ্ঞানকে ট্রান্সমিট করলেই তাদের উন্নতি হবে না, তার জন্য একটা প্রপার ট্রেনিং, একটা প্রপার স্কিল তাদের ডেভেলপ করতে হবে। উই নো দ্যাট দ্য লেবার স্কিল অফ অ্যান educated person is more than that of an uneducated person, and hence the former is able to generate more income than the latter, and his contribution of economic growth is consequently more. আমি দুজন মানুষের কথা উদাহরণ দিচ্ছি। একজন হয়তো তেমনভাবে পড়াশুনো করেনি, কিন্তু ছোটবেলা থেকে সে বাড়ি তৈরি, বা যেটা আমরা বলি রাজমিস্ত্রির কাজ, সেরকম কাজ করে। সেম কাজ একজন ইঞ্জিনিয়ার করে। ইঞ্জিনিয়ারের কাজ কি? কোনো একটা স্ট্রাকচার তৈরি করা। বাড়ি তৈরি করাই এক রকমের স্ট্রাকচার তৈরি করার মধ্যেই পড়ছে। এই ক্ষেত্রে একজন ইঞ্জিনিয়ার যত টাকা পায়, যত টাকা মাইনে পায়, তার থেকে একজন রাজমিস্ত্রি অনেক কম টাকা মাইনে পায়। কিন্তু দেখা যাবে রাজমিস্ত্রির স্কিল অনেক হয়তো বেশি, কারণ সে ছোটবেলা থেকে সেই কাজটা করছে। তার মধ্যে একটা ওই কাজটা করার একটা যে স্কিল, সেটা অনেকটা বেশি রয়েছে, কিন্তু সেই স্কিলটা একটা লিমিটেড জায়গায় থেকে গেছে। তাকে যদি বলা হয় এখন তুমি একটা 10 তলা বাড়ির বিল্ডিং এর একটা স্ট্রাকচার করে দাও, সে করতে পারবে না। কিন্তু একজন ইঞ্জিনিয়ার, সেও সেম জিনিসই শিখছে। মাপ ঝোপ কিভাবে তৈরি করা হবে, তার কত মাপ হওয়া উচিত, কতটা ভিত হওয়া উচিত, এইগুলোই সে শিখছে। মানে আমি একজন যে এই সমস্ত লাইনে রয়েছে, এই সমস্ত ওপরে যারা ইঞ্জিনিয়ারিং করেছে তাদের কথা বলছি। তো তারাও সেম কাজ করছে, মাপঝোপ করা, কতটা ভিত হলে বাড়িটা ঠিকঠাক থাকবে, সেই সমস্ত করছে। তাকে যদি বলা হয় একটা 10 তলা বাড়ির প্ল্যান করে দাও, সে করে দেবে। তাকে যদি বলা হয় একটা 1 তলা বাড়ির করে দাও, তাতেও সে করে দেবে। তো জ্ঞান জিনিসটা এমনই একটা জিনিস, তাকে সেই রাজমিস্ত্রির থেকে একটু
বেশি ডেভেলপ করে দিয়েছে এবং তার ফলে তার অটোমেটিক্যালি তার ইনকাম জেনারেশন যে ক্ষমতা সেটাও অনেকটা বেশি। তো এটা আসছে কোথা থেকে? শুধুমাত্র এডুকেশন থেকে, শুধুমাত্র এডুকেশন থেকে এটা আসছে। Education is sought not only as it confers higher earning capacity on people but also for its other highly valued benefits. এডুকেশন শুধু যে আর্নিং ক্যাপাসিটি বাড়ায় এটাও নয়, আবার একজন মানুষ প্রচন্ড এডুকেটেড মানে সে যে প্রচুর আর্ন করবে এরকম কোথাও লেখা নেই, বা সেটা অ্যাকচুয়ালি হয়ও না। ইট গিভস ওয়ান এ বেটার সোশ্যাল স্ট্যান্ডিং অ্যান্ড প্রাইড। ইট enables one to make better choice in life. It provides knowledge to understand the changes taking place in society. It also stimulates innovations. Moreover, the availability of educated labor force facilitate adoption of new technologies. এখানে বলা হচ্ছে যে একজন মানুষ প্রচুর এডুকেটেড, তার মধ্যে প্রচুর এডুকেশন রয়েছে মানে সে প্রচুর ইনকাম করবে সেটা নয়, কিন্তু তার মধ্যে একটা তার কাজের ওপর একটা সম্মান লোকে করবে। একজন খুব জ্ঞানী ব্যক্তি প্রচুর জিনিস জানে, সে হয়তো খুব বেশি রোজগার করে না, কিন্তু দেখা যাবে অনেক বড়লোক মানুষও তার কথা শুনছে কারণ সে বিচক্ষণ, সে অনেক কিছু জানে। একজন টিচার, টিচারের কাছে হয়তো টিচার পড়ায় স্কুলে, তার যত না মাইনে তার থেকে বেশি অনেক বেশি মাইনে পায় হয়তো একজন কোনো বড় ব্যবসায়ী বা বড় কেউ যারা ব্যবসা করছে এরকম। কিন্তু সেই ব্যবসায়ী ও টিচারের কাছে এসে সম্মান প্রদান করে কারণ জানে যে তাকে সে পড়ায়, তার মধ্যে একটা বড় অনেক জ্ঞান রয়েছে, সেও তাকে এসে স্যার স্যার বলে কথা বলে। এটা একটা জিনিস তৈরি হয়। প্লাস একজনের মধ্যে যদি এডুকেশন থাকে তার মধ্যে চিন্তা করার ক্ষমতা বাড়বে, তার মধ্যে অপশন বাড়বে। আমি যদি আমার কাছে যদি প্রচুর এডুকেশন থাকে, আমি যদি ভালো প্রপার এডুকেশন পাই, আমার কাছে অপশন খুলে যাবে আমি কি করব। তো এরকম একটা জিনিস তৈরি হয়। Economists have stressed the need for expanding educational opportunities in a nation as it accelerates the developmental process. তো ইকোনমিস্টরা এই জন্য এডুকেশনের উপর অনেক জোর দিয়েছেন, কারণ এডুকেশন আর কিছু না হোক প্রচন্ডভাবে ডেভেলপমেন্ট প্রসেসকে এগিয়ে নিয়ে যায়। একটা দেশের মানুষ যদি বেশিরভাগ শিক্ষিত হয়, যদি শিক্ষার পরিমাণ, শুধুমাত্র শিক্ষা বলতে এই নয় যে যে কোনো রকমের শিক্ষা, সেই প্রপার শিক্ষা, সেই প্রপার শিক্ষাটা যদি ঠিকঠাক হয় তাহলে দেশের প্রচন্ড বেশি উন্নতি হবে, ডেভেলপমেন্ট বেড়ে যাবে। হোয়াট ইজ হিউম্যান ক্যাপিটাল, মানুষ্য সম্পদ কি বা মানুষকে যে আমরা সম্পদ বলছি সেই জিনিসটা কি এখানে বোঝানো হয়েছে। জাস্ট অ্যাজ এ কান্ট্রি ক্যান টার্ন ফিজিক্যাল রিসোর্সেস লাইক ল্যান্ড ইন্টু ফিজিক্যাল ক্যাপিটালস লাইক ফ্যাক্টরিজ, similarly it can also turn human resources like students into human capital like engineers and doctors. এখানে একটা খুব সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে। এনসিইআরটি পড়ার এই একটা সুবিধা যে এখানে প্রচন্ড সহজ ভাষায় আমাদেরকে বোঝানো হয়, একদম সহজ কথাতে সামান্য সোজা সোজা উদাহরণ দিয়ে বোঝানো হয়, যার জন্য এই বইগুলো পড়লে বুঝতে সুবিধা হয়। আর ইকোনমিক্স এমনিতেই একটু বোঝার সাবজেক্ট, এখানে ডাইরেক্ট মুখস্থ করে কোনো লাভ হবে না, তোমাদের বুঝতে হবে এবং সেই কাজটা তোমরা যতটা ভালো করতে পারবে ইকোনমিক্সের উপর তোমরা ততটা বেশি মানে কনফিডেন্স পাবে। তো যাই হোক, এখানে বলা হচ্ছে একটা দেশে, একটা দেশ তার কাছে যে সম্পদ রয়েছে, জমি, ল্যান্ড, এরকম যে সমস্ত সম্পদগুলো রয়েছে সেইগুলোকে সে চেঞ্জ করে অন্য সম্পদে পরিণত করতে পারে, তার থেকে ইনকাম জেনারেট করতে পারে। আমার কাছে একটা জমি রয়েছে, আমি দেশের কথা বাদ দিলাম, আমি নিজে চাইলাম যে এখানে আমি একটা ফ্যাক্টরি বানাবো। জমিটার দাম যত না ছিল, ফ্যাক্টরিটা বানানোর পরে সেটার দাম অনেক বেশি বেড়ে গেল। প্রথম কথা তো জমির একটা আলাদা দাম রয়েছে, প্লাস সেই ফ্যাক্টরিটার যে ঘরগুলো রয়েছে, যে মেশিন আছে তার দাম বেড়ে যাচ্ছে। এই সমস্ত বাদ দিচ্ছি, সেইখান থেকে সেই ফ্যাক্টরিটা থেকে যদি প্রপার জিনিসপত্র তৈরি হয় সেটা যদি আমি বিক্রি করতে পারি আমি প্রচুর টাকা লাভ করতে পারবো। অতএব আমার ইনকাম জেনারেশন ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে জাস্ট শুধুমাত্র একটা জমি থেকে আমি একটা ফ্যাক্টরি বানিয়েছি এই কারণে। তেমনি ভাবে মানুষ তো প্রচুর রয়েছে,
পৃথিবীতে, কিন্তু সমস্ত মানুষকে ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল বলতে পারবো না। হিউম্যান ক্যাপিটাল যখনই বলতে পারবো তখন যখন তার মধ্যে কিছুটা স্কিল ডেভেলপমেন্ট করবে। তো একজন সাধারণ স্টুডেন্ট, সে একটা আহ, কোথাও পড়াশুনো করে, সে তখনই ক্যাপিটালে পরিণত হবে, হিউম্যান ক্যাপিটালে পরিণত হবে যখন তার মধ্যে একটা পার্টিকুলার স্কিল সে শিখবে। হয় সে ইঞ্জিনিয়ারিং পড়লো, সে একজন পার্টিকুলার জ্ঞান লাভ করলো, সে এবার ক্যাপিটালে পরিণত হবে, কারণ সে সেই জ্ঞানটাকে ভাঙিয়ে সেই জ্ঞানটার মাধ্যমে সে ইনকাম করতে পারবে, প্লাস তার সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে অন্য কোনো একজন ব্যক্তি বা অন্য কয়েকজন ব্যক্তি সেটার উপরে কিছু না কিছু করতে পারবে। সেম ভাবে একজন ডাক্তার, যখন সে একজন স্টুডেন্ট আছে, তার কিন্তু কোনো ইনকাম নেই, সে ইনকাম জেনারেট করতে পারছে না, সে পড়ছে, কিন্তু যখনই সে সেই স্কিলগুলো পুরোপুরি পেয়ে গেল, ডাক্তার হয়ে গেল, তখন সে সেই তার যে জ্ঞানটা রয়েছে সেইটাকে কাজে লাগিয়ে সে ইনকাম করতে পারবে, প্লাস তার জ্ঞানটাকে কাজে লাগিয়ে অনেকে ইনকাম করতে পারবে। তো এইগুলো, তখন এই ডাক্তার বা ইঞ্জিনিয়ারকে আমরা একজন হিউম্যান ক্যাপিটাল বলতে পারবো। এবং এইরকম ক্যাপিটাল যে দেশের যত বেশি হবে, সেই দেশের ডেভেলপমেন্টের প্রসেস তত বেশি হবে। এবার তার মানে কি শুধুমাত্র যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, এরাই শুধু ক্যাপিটাল? এদেরকেই কি শুধু আমি আহ, সম্পদ বলতে পারবো? না, সেরকম কোনো কথা এখানে ইকোনমিক্সে বলা নেই। যার মধ্যে মিনিমাম স্কিল রয়েছে তাকেও আমরা ক্যাপিটাল বলবো। একজন কোনো কারখানায় কাজ করে, কোনো একটা জিনিস তৈরিতে সে পটু, তো তার মধ্যে কিছু স্কিল রয়েছে, সেই কারণে তাকেও বলা হবে হিউম্যান ক্যাপিটাল। তো societies need sufficient human capital in the first place in the form of competent people who have themselves been educated and trained as professors and other professionals. তো আমাদের সোসাইটিতে এরকম ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল বাড়ানোর প্রয়োজন রয়েছে। আমার কাছে যদি কোনো স্কিল থাকে, সেটা যদি আমি আরো 10 জনকে শেখাই, সেইটার মাধ্যমে তারাও স্কিলফুল হচ্ছে, তারাও ইনকাম জেনারেট করার জায়গায় যাচ্ছে। আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমার কাছে সামান্য যেটুকু স্কিল রয়েছে, যেটুকু আমি বুঝেছি সেটুকু আমি তোমাকে বলার চেষ্টা করছি। তো আমার যে স্কিলটা সেটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এবার যারা তোমাদের মধ্যে থেকে চাকরি পাবে, সেই স্কিলটা কিছুটা শিখে সেই সেই চাকরিটা পাচ্ছে। অতএব এখানেও একটা হিউম্যান ক্যাপিটাল তৈরি হচ্ছে। তো এইভাবে হিউম্যান ক্যাপিটাল বলতে শুধুমাত্র যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কোনো একজন শ্রমিক সে খুব ভালো কাজ করতে পারে এরম নয়। কেউ একজন সার্ভিস করছে, অফিসে কাজ করছে, সে হয়তো কোনো একটা অফিসে অ্যাকাউন্টস মেনটেন করে, সে এতদিন পর্যন্ত যেটা সে এতদিন ধরে শিখছিল সেটা তার কর্মক্ষেত্রে গিয়ে প্রয়োগ করতে পারছে, সেও একজন হিউম্যান ক্যাপিটাল, সেও সেই কোম্পানিটার জন্য হিউম্যান ক্যাপিটাল। তো এরকম ভাবে হিউম্যান ক্যাপিটাল জিনিসটা, এই জিনিসটাকে বোঝানো হয়। ইন আদার ওয়ার্ডস, উই নিড গুড হিউম্যান ক্যাপিটাল টু প্রডিউস আদার হিউম্যান ক্যাপিটাল, সে ডক্টর, ইঞ্জিনিয়ার। এবং এইভাবেই একজন স্কিলফুল ব্যক্তি আরো 10 জন ব্যক্তিকে স্কিলফুল করতে পারে, একজন টিচার আরো 10 জন কে টিচার বানাতে পারে বা অন্যান্য বিষয়ে স্কিলফুল করতে পারে, একজন ইঞ্জিনিয়ার আরো 10 জনকে ইঞ্জিনিয়ার বানাতে পারে। যারা ইঞ্জিনিয়ারিং কলেজে টিচ করছে, পড়াচ্ছে, তারাও ওয়ান টাইপ অফ এরকম কাজই করছে। তো সেই রকম এরকম ভাবে সেটা হয়। দিস মিনস দ্যাট ইভেন এরকম নয় যে শুধুমাত্র মানে বারে বারে ডাক্তার ইঞ্জিনিয়ার বলছি সেরকম ব্যাপার নয়। কেউ একটা ভালো কোনো কাজ করতে পারে, সে তার ছেলেকে এসে শেখালো, সেই কাজটাই এসে শেখালো। হয়তো একজন খুব ভালো কাঠের চেয়ার টেবিল বানাতে পারে, সেই কাজটাই সে তার ছেলেকে শেখালো। তার ফলে কি হচ্ছে, সেই স্কিলটা সে আরেকজনকে দিচ্ছে। বা সেই লোকটার আন্ডারে যারা কাজ করে, তার একটা ছোট দোকান রয়েছে, সেখানে কয়েকজন লোক কাজ করে, সে যতটা ভালো জানে সেটা বাকিদের শেখাচ্ছে, সেখানেও সে স্কিল ডেভেলপমেন্ট করছে সেই সমস্ত লোকেদেরকে, এবং সেখান থেকে ইনকাম জেনারেট তারা করতে পারবে। তো এখানেও হিউম্যান ক্যাপিটাল তৈরি করা হচ্ছে। তো হিউম্যান ক্যাপিটাল তৈরি করতে গেলে আর একজন হিউম্যান ক্যাপিটালকেই কাজে লাগে, একজন মানুষ্য সম্পদ আরো কয়েকজন মানুষকে সম্পদে পরিণত করতে পারে। দিস মিনস দ্যাট
we need investment in human capital to produce more human capital out of human resources। তো এই কারণে আমাদের প্রথমে কিছু সংখ্যক হিউম্যান ক্যাপিটাল তৈরি করতে হবে। 10 জনকে তৈরি করলাম, উদাহরণ যে 10 জনকে তৈরি করলাম, সেই 10 জন আরো 10 জনকে তৈরি করবে, 20 জন হলো, সেই 20 জন আরো 20 জনকে তৈরি করবে, এইরকম করে জিনিসটা বাড়বে। তো আমাদের ইনিশিয়ালি হিউম্যান ক্যাপিটালের ওপর জোর দিতে হবে, তাদেরকে তুলে আনতে হবে। Let us understand a little more of what human capital means by posing the following questions। কিছু কোশ্চেনের মাধ্যমে আমাদের এখানে বোঝানো হয়েছে হোয়াট আর দ্য সোর্স অফ হিউম্যান ক্যাপিটাল। হিউম্যান ক্যাপিটালের সোর্স কি? ইজ দেয়ার এনি রিলেশন বিটুইন হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ইকোনমিক গ্রোথ অফ এ কান্ট্রি? হিউম্যান ক্যাপিটালের সঙ্গে ইকোনমিক গ্রোথের কি কোনো সম্পর্ক রয়েছে? Is the formation of human capital linked to man's all-round development, or as it now called human development? একজন হিউম্যান ক্যাপিটাল যদি একজন যদি হিউম্যান ক্যাপিটালে কাউকে পরিণত করা যায়, তার কি ওভারঅল ডেভেলপমেন্ট হবে, যেটাকে আমরা হিউম্যান ডেভেলপমেন্ট বলি, সেটা কি হবে? হোয়াট রোল ক্যান দ্য গভর্নমেন্ট প্লে ইন হিউম্যান ক্যাপিটাল ফরমেশন ইন ইন্ডিয়া? ভারতে হিউম্যান ক্যাপিটাল তৈরি করতে মানুষের গভর্নমেন্টের কি করণীয়, সেটা একটা কোশ্চেন। সোর্স অফ হিউম্যান ক্যাপিটাল, ফার্স্ট অফ অল বলছে সোর্স অফ হিউম্যান ক্যাপিটাল। ইনভেস্টমেন্ট ইন এডুকেশন ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য মেন সোর্স অফ হিউম্যান ক্যাপিটাল। তো বলা হচ্ছে যে হিউম্যান ক্যাপিটাল কিভাবে তৈরি হবে, তার জন্য আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে। আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে বলতে সরকারকে ইনভেস্টমেন্ট করতে হবে, একটা পরিবারকে ইনভেস্টমেন্ট করতে হবে, সবাইকে ইনভেস্টমেন্ট করতে হবে। অনেকে হয়তো ভাবেন যে মানে এই এই সিস্টেমটা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু অনেক গরিব পরিবারে সেখানকার যারা হেড রয়েছেন তারা ভাবেন যে একজনকে পড়িয়ে কি হবে, সেটা একজন মহিলার ক্ষেত্রে ভাবা হয় যে একে পড়িয়ে কি হবে, তো বিয়েই হয়ে যাবে। বা একটা ছেলের ক্ষেত্রেও ভাবা হয় অনেক গরিব পরিবারে যে একে পড়িয়ে কি হবে, তার থেকে একে যদি কিছু কাজ শেখাই, কোনো একটা কাজে ঢুকিয়ে দিই, আমাদের ইনকাম বেড়ে যাবে, এই ছেলেটা কিছু টাকা ইনকাম করে আনবে। কিন্তু অ্যাকচুয়ালি তার কোনো হিউম্যান ডেভেলপমেন্ট হচ্ছে না, তার কোনো স্কিলের উন্নতি হচ্ছে না, যার ফল ভবিষ্যতে পাবে যে ছেলেটা বা যে মেয়েটা ভবিষ্যতে হয়তো সেই পরিবারটাকে একদম গরিবের লেভেল থেকে মানে বিপিএল লেভেল থেকে উপরে আনতে পারতো। হয়তো সেই পরিবারটা বিপিএল তালিকায় রয়েছে, বিপিএল এর নিচে রয়েছে, তাদেরকে হয়তো তুলে আনতে পারতো, অনেক বেশি ইনকাম করতে পারতো, সেইটা হয়ে ওঠে না। তো সেটার দায়টা কার, সেই পরিবারটার নাকি সরকারের? এবার দায় বলা এবার এখানে খুব কঠিন ব্যাপার। সরকারের দায় রয়েছে, কারণ সরকার সেইভাবে সেটার উপরে নজর দেয় না বা নজর দিতে সক্ষম নয়, এখনো সেইভাবে পদ্ধতি কিছু আবিষ্কার হয়নি, বা আবিষ্কার হয়নি বলা ভুল, কিছু করা সম্ভব হয়নি। সেকেন্ড ব্যাপার, পরিবারটার দায় বলা যায় না, কারণ তারা চাইছে এখনকার জন্য, তারা ভবিষ্যৎ ভাবছে না, তারা ভাবছে এখন কি হবে আমাদের, এখন আমরা কি করে খাবো, এখন কি করে বাঁচবো। তো সেখানে আমাদের দেশে এই জন্য হিউম্যান ক্যাপিটালের যে ডেভেলপমেন্ট সেটা অনেকটা কমে যায়। এবার তাহলে প্রশ্ন এখানে আসবে, এক্ষুনি যে বললাম যে স্কিল বাড়ছে মানে তার হিউম্যান ডেভেলপমেন্ট হবে, একটা হিউম্যান ক্যাপিটালে পরিণত হবে। অতএব সেই ছেলেটাকে যদি ছোট বয়স থেকে কোনো একটা কাজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাকে হয়তো কোনো একটা কোনো কারখানায় ঢুকিয়ে দেওয়া হলো, তার ফলে সে কিছু স্কিল পাচ্ছে, তাহলেও তো স্কিল সে পাচ্ছে, তার মধ্যে তো কিছু স্কিল জন্ম হচ্ছে, তার তো হিউম্যান ডেভেলপমেন্ট হওয়া উচিত, অতএব সেও একটা হিউম্যান ক্যাপিটালে পরিণত হচ্ছে। হ্যাঁ হচ্ছে, কিন্তু আগে একদম প্রথমেই এই চ্যাপ্টারে প্রথমেই বলা হলো তার মধ্যে যদি বেসিক এডুকেশন দেওয়া হয়, সেই হিউম্যান ক্যাপিটাল আরো বেশি উন্নত হবে, আরো বেশি ফ্রুটফুল হবে, বেশি টাকা সে ইনকাম জেনারেট করতে পারবে। যেমন করে আমি প্রথমে উদাহরণ দিলাম একজন ইঞ্জিনিয়ার, একজন সাধারণ রাজমিস্ত্রি, দুজনে সেম কাজ করে, কিন্তু তারা তাদের ইনকাম ক্যাপাসিটি অনেক বেশি ডিফারেন্স রয়েছে তাদের। তো সেম ব্যাপার এখানে, হয়তো সেই ছেলেটাই অন্য কিছু শিখে মানে প্রপার এডুকেশন পেয়ে হয়তো আরো বড় কিছু হতে পারতো, সে হয়তো একজন সরকারি চাকরি হতে পারতো, সে হয়তো একজন ইঞ্জিনিয়ার হতে পারতো, ডাক্তার হতে পারতো, বা কোনো একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারতো, কিছু না কিছু একটা সে হতে পারতো, আরো ভালো হতে পারতো, কিন্তু সেটা হতে পারলো না। তো তার হিউম্যান ক্যাপিটাল সেটা যেখানে যাওয়া উচিত ছিল যে লেভেলে, সেই লেভেলে যাচ্ছে না, তার নিচের লেভেলে থেকে যাচ্ছে।
There are several other sources as well. এবার শুধুমাত্র ইনভেস্টমেন্টই করতে হবে, মানে ইনভেস্টমেন্টের মাধ্যমেই হিউম্যান ক্যাপিটাল তৈরি হয় সেটা নয়, সেখানে অন্যান্য ধরনের অন্যান্য সোর্সও রয়েছে। ইনভেস্টমেন্ট ইন হেলথ, অন দ্য জব ট্রেনিং, মাইগ্রেশন অ্যান্ড ফরমেশন আর দ্য আদার সোর্স অফ হিউম্যান ক্যাপিটাল ফরমেশন। তো যেমন একটা উদাহরণ এখানে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট ইন হেলথ, যদি হেলথের ওপরেও ইনভেস্টমেন্ট করা হয়, যদিও সেটা ইনভেস্টমেন্ট, মানে প্রথম কথাটা যেটা প্রথমে বলা হয়েছিল ইনভেস্টমেন্ট ইন এডুকেশন, এটাও একটা সোর্স। তেমনি ভাবে ইনভেস্টমেন্ট ইন হেলথ, হেলথের বিষয়ে ইনভেস্টমেন্ট করা, এটাও একটা সোর্স অফ হিউম্যান ক্যাপিটাল। এবার হচ্ছে হোয়াই ডু ইউর পেরেন্টস স্পেন্ড মানি অন এডুকেশন, কেন আমাদের পিতামাতারা আমাদের উপরে এই অর্থ খরচ করে, তার কারণ এখানে বলা হয়েছে স্পেন্ডিং অন এডুকেশন বাই ইন্ডিভিজুয়ালস ইজ সিমিলার টু স্পেন্ডিং অন ক্যাপিটাল গুডস বাই companies with the objective of increasing future profits over a period of time. যে কোনো কোম্পানি কেন একটা অ্যাসেট কেনে, কেন একটা ক্যাপিটাল গুডস কেনে, অ্যাসেট বলা ভুল হবে, ক্যাপিটাল গুডস। ক্যাপিটাল গুডস কিরকম, কোনো একটা ফ্যাক্টরিতে কিছু তৈরি হয়, সেইটা তৈরি করার জন্য একটা মেশিন কেনা হলো, সেটা তাদের কাছে একটা ক্যাপিটাল গুডস। কোনো একটা অফিসে 10টা কম্পিউটার কেনা হলো, সেটা একটা ক্যাপিটাল গুডস। তো এই ক্যাপিটাল গুডস গুলো কেন কোম্পানি কেনে, কারণ প্রফিট বাড়ানোর জন্য। সেই মেশিনটা হয়তো আগে যখন সেই কোম্পানির প্রোডাকশন ছিল তার থেকে অনেক বেশি প্রোডাকশন করতে সক্ষম হবে, অনেক বেশি প্রোডাকশন হলে অনেক বেশি বিক্রি হবে, অনেক বেশি বিক্রি হলে অনেক বেশি লাভ হবে, এটাই কারণ। তো প্রফিট জেনারেশনটা এটার পিছনে কারণ, যে তারা কেন এই ধরনের ক্যাপিটাল গুডস কেনে। এক্স্যাক্টলি সেম ঘটনা ঘটে একটা পরিবারে একজন পুত্র বা কন্যাকে কেন পড়ানো হয়, এখানেও এটা ক্যাপিটাল হিসাবে নিয়োগ করা হয়, যে সেই পুত্র বা কন্যা ভবিষ্যতে সেই জ্ঞানটার মাধ্যমে, যেটা সে পড়াশোনা করছে তার মাধ্যমে কিছু ইনকাম করবে, সেটা এখানে প্রফিট বলা উচিত নয়, কিন্তু যাই হোক সেরকম একটা কিছু হবে। এখানে একটা বক্সে যেটা দিয়েছে, টেক 3 ফ্যামিলিজ ফ্রম ডিফারেন্ট স্টেটস, ভেরি পুয়ার, মিডল, ডিফারেন্ট স্ট্যাটা, ভেরি পুয়ার, মিডল ক্লাস অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট। মানে বলা হচ্ছে যে তিনজন পরিবারের কথা তোমরা ভাবো, তোমাদের চারপাশে যাদের তোমরা চিনো বা বিভিন্ন বিভিন্ন ভাবে পরিচিতি রয়েছে, এরকম তিনজন ব্যক্তির, তিনটে ফ্যামিলির কথা, ফ্যামিলিকে নিতে বলা হচ্ছে। একটা ফ্যামিলি প্রচন্ড গরিব, একটা ফ্যামিলি মিডল ক্লাসে বিলং করে, এবং একটা ফ্যামিলি হচ্ছে ধনী, একটু বড় লোক শ্রেণীর। স্টাডি দ্য এক্সপেন্ডিচার প্যাটার্ন অফ দ্য ফ্যামিলিজ অন এডুকেশন অফ মেল অ্যান্ড ফিমেল চিলড্রেন। তো এখান থেকে এই জিনিসগুলো করা খুব ইম্পর্টেন্ট। ইকোনমিক্স হচ্ছে প্র্যাকটিক্যাল, শুধু থিওরিটিক্যাল নয়, এখানে প্র্যাকটিক্যাল জিনিস রয়েছে। তো প্র্যাকটিক্যাল জিনিস জানতে গেলে প্র্যাকটিক্যালি করতে হবে। এখানে বলা হচ্ছে যে তাদের তিনটে ফ্যামিলির খরচের যে পরিমাণ, সেটা দেখো, তারা কিসের উপরে খরচ করছে, কিরকম তাদের লাইফস্টাইল, এগুলো দেখো। প্লাস তাদের যারা ছেলে মেয়েরা রয়েছে তাদের এডুকেশনের পিছনে কত খরচ করা হয় মাসিক বা বার্ষিক, সেটা আমাদের দেখতে বলা হয়েছে। একজন সাধারণ ঘরের ভেরি পুয়ার যারা হয়, তাদের ঘরের ছেলে মেয়েরা পড়াশোনা করে না, মানে এখন তাও পড়াশোনা করে, একদম গরিব ঘর যারা, তাদের এখনো পড়াশোনা না করার একটা টেন্ডেন্সি রয়েছে। কিন্তু ধরলাম মোটামুটি একটা নর্মাল ছোট স্কুলে পড়ে। মিডল ক্লাস, তারা একটু হাই স্কুলে যাওয়ার চেষ্টা করে, বর্তমানে ট্রেন্ড অনুযায়ী এখন অনেকে ইংলিশ মিডিয়াম স্কুল, একটু ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে দেওয়ার চেষ্টা করে। আর যারা খুব বড় লোকের ঘরের ছেলেমেয়েরা, তাদের যারা বাচ্চারা, তারা খুব হাই মডার্ন স্কুলে যায়, ইংলিশ মিডিয়াম খুব বড়, অনেক বড় স্কুলে যায়, তাদের লাইফস্টাইল আলাদা রকমের হয়। তো এই মাধ্যমে ডিফারেন্সিয়েটটা করা যায়। Likewise, individuals must invest in education with the objective of increasing the future income. তো ফ্যামিলিও কেন করে, সেটা হচ্ছে ফিউচারে ইনকাম জেনারেট করার জন্য। Like education, health is also considered as an important input for the development of a nation as much as it important for the development of an individual. এডুকেশন যেমন ভাবে খুব ইম্পর্টেন্ট, হেলথও সেরকম ভাবে একটা ইম্পর্টেন্ট ইনপুট। একটা দেশের যদি উন্নতি করতে হয়, তাহলে সেই দেশের যেমন এডুকেশন স্ট্রাকচার বাড়াতে হবে, তেমনি ভাবে
হেলথ স্ট্রাকচার বাড়াতে হবে, কারণ হেলথের উপরে মানুষের অনেক কিছু নির্ভর করে আছে। প্রপার হেলথ না থাকলে প্রপার এডুকেশনও কারোর দ্বারা সম্ভব হবে না, যতই সে চেষ্টা করুক। হ্যাঁ, খুব কষ্ট তাকে করতে হবে, কিন্তু তার মধ্যে একটু প্রবলেম হবে। হেলথটা একটা বড় জিনিস। তো হেলথ সেক্টর একটা বড় জায়গা যেখানেও ইনভেস্টমেন্ট করা উচিত এবং সেখানেও ডেভেলপমেন্ট করা উচিত। আমাদের দেশের হেলথ সেক্টরের অবস্থা সত্যিই খুব খারাপ এবং সেটা খুব বেশিভাবে প্রকট হয়ে উঠছে বর্তমান পরিস্থিতিতে। এবং আমাদের উচিত ইমিডিয়েটলি হেলথ সেক্টরে প্রচুর ভালো ভালো কাজ করা, যেটা এখন এবার হওয়া শুরু হয়েছে। কারণ এই পরিস্থিতিতে হেলথ এমন একটা জিনিস, সেটা মানুষ সহ গভর্নমেন্ট সবাই বুঝছে যে হেলথ একটা বড় ইস্যু। হু ক্যান ওয়ার্ক বেটার, এ সিক পারসন অর এ পারসন উইথ সাউন্ড হেলথ? যেটা একটু আগে বলছিলাম, হেলথের উপরে অনেক কিছু নির্ভর করেছে। একজন হয়তো খুব বেশি পড়াশোনা করেছে, প্রচুর পড়াশোনা জানা একজন ব্যক্তি, কিন্তু তার হেলথ স্ট্যান্ডার্ড খুব খারাপ, তার স্বাস্থ্য ভালো নয়, তাহলে সে কাজ করতে পারবে না, তার জ্ঞানের কোনো লাভ হলো না। A sick labor without access to medical facilities is compelled to abstain from work and there is loss of productivity. একজন ওয়ার্কার যদি সে অধিকাংশ সময় অসুস্থ থাকে, তার প্রপার মেডিকেল ফেসিলিটি যদি তার কাছে না থাকে, তাহলে সে কাজ করতে পারবে না। এবং একজন ওয়ার্কার মানে তাকে সেই ফ্যাক্টরি বা তাকে সেই কোম্পানি ট্রেনিং দিয়ে স্কিল দিয়েছে, সেই স্কিলটা পুরোপুরি বেকার। প্লাস সেই ওয়ার্কার তার নিজের যে খরচ সেটা মেটাতে পারবে না, সে কিছু রোজগার করতে পারবে না। হেন্স এক্সপেন্ডিচার অন হেলথ ইজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ হিউম্যান ক্যাপিটাল ফরমেশন। তো হেলথের পেছনে খরচ করা একটা অবশ্যই বড় হিউম্যান একটা ওয়ে। প্রিভেন্টিভ মেডিসিন অর ভ্যাকসিনেশন, কিউরেটিভ মেডিসিন বা মেডিকেল ইন্টারভেনশন ডিউরিং ইলনেস, সোশ্যাল মেডিসিন, স্প্রেড অফ হেলথ লিটারেসি অ্যান্ড প্রভিশন of clean drinking water and good sanitation are the various forms of health expenditure. তো আমরা হেলথের পিছনে খরচা মানে কি শুধু আমরা হাসপাতাল বানাবো, বড় বড় হাসপাতাল বানিয়ে দেবো, সেটাই কি? না, অ্যাকচুয়ালি হেলথের পিছনে খরচা বলতে ইকোনমিক্সে যেটা বোঝানো হচ্ছে সেটা শুধুমাত্র এইটুকু জিনিস নয়। প্রথম কথা হচ্ছে বলা হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিন। প্রিভেন্টিভ মেডিসিন হচ্ছে ভ্যাকসিনেশন করা। ছোটবেলায় যে ভ্যাকসিন গুলো দেওয়া হয় বাচ্চাদেরকে, সেইগুলোকে বলা হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিন। এটা একটা জায়গা, এখানে একটা ইনভেস্ট করতে হবে এবং এখানে গভর্নমেন্ট ইনভেস্ট করছে। পোলিওর টিকা নির্দিষ্টভাবে নিয়মিতভাবে দেওয়ার ব্যবস্থা রয়েছে। অন্যান্য যে টিকাগুলো রয়েছে ছোটবেলায় বাচ্চাদের দেওয়া হয়, সেইগুলো করা হচ্ছে। তো এখানে ঠিকঠাক আছে। এবার হচ্ছে কিউরেটিভ মেডিসিন, অর্থাৎ যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তখন তার যে চিকিৎসা, তার জন্য যে মেডিসিন বলতে এখানে ওষুধ নয়, মেডিসিন বলতে চিকিৎসা ব্যবস্থা। তো কিউরেটিভ মেডিসিন হচ্ছে যে সময় সে অসুস্থ হয়ে পড়ছে তাকে সে সেই সময় সঠিক হেলথ কেয়ার পাচ্ছে কিনা। যেমন অধিকাংশ বড় বড় দেশে, সেটা ইউএসএ হোক, ইউকে হোক, জার্মানি হোক, ইটালি হোক, সমস্ত জায়গাতে হেলথ পুরোপুরি ফ্রি এবং সেখানে কোনো বেসরকারি হসপিটাল বা বেসরকারি নার্সিং হোম বলে কিছু নেই। সেখানে কোনো ডাক্তার আলাদা করে চেম্বার নিয়ে বসে না, সবাই একটা অর্গানাইজেশনে কাজ করে যেটাকে আমরা হসপিটাল বলি। সেই হসপিটাল সরকার চালায় এবং সেখানে একজন প্রচন্ড বড় লোক যে ব্যক্তি, সেও সেম চিকিৎসা পায়। একজন একদম গরিব ব্যক্তি, সেও সেম চিকিৎসা পায় এবং এটা পুরোপুরি ফ্রি। শুধু এটা নয়, এডুকেশনও এখানে এই সমস্ত জায়গাতে, অধিকাংশ জায়গাতে সমস্ত ভাবে ফ্রি। যেমন জার্মানি পুরোপুরি এডুকেশন ফ্রি। যাই হোক, আমরা এখন হেলথ নিয়ে কথা বলছি। তো হেলথ এখানে এইভাবে ফ্রিতে দেওয়া হয় এবং প্রত্যেকের জন্য সমান চিকিৎসা। গরিব বড় লোক, সে মধ্যবিত্ত, এরকম কিছু দেখা হয় না। তো এর ফলে যেটা সুবিধা হয়, হেলথের পেছনে যে বিজনেস সেটা বন্ধ হয়ে যায়। এবার এটা শুনে তোমাদের বা আমার নিজেরও মনে হতে পারে, বাহ, এটা তো ইন্ডিয়াতে করা সম্ভব, ইন্ডিয়াতে কেন করে না, সরকার কেন করে না, সরকারের করা উচিত। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সমস্যাটা অন্য জায়গায়। আমরা যদি করতেও চাই, গভর্নমেন্ট যদি করতেও চাই, কোনোদিন সে করতে পারবে না। কারণ আমাদের দেশে এত বেশি জনসংখ্যা, সেই জনসংখ্যাকে সবাইকে ফ্রিতে ট্রিটমেন্ট দেওয়া বা সবার জন্য হসপিটাল ব্যবস্থা করে দেওয়া বা প্রাইভেট কাউকে দেখতে না দেওয়া যদি হয়, তাহলে পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। তো আমাদের সমস্ত ডেভেলপমেন্টের পেছনে আছে হচ্ছে জনসংখ্যা। এই জনসংখ্যা না কমাতে পারলে কোনোদিনই কিছু হবে না। তো ওই দেশগুলোতে জনসংখ্যা প্রচন্ডই কম, অনেক কম জনসংখ্যা, প্লাস তারা ডেভেলপ কান্ট্রি, তাদের প্রচুর অর্থ রয়েছে, তারা তাদের ইকোনমি অনেক বড়, যদিও আমাদের ইকোনমি ধীরে ধীরে বড় হচ্ছে, কিন্তু
সেই তাদের পক্ষে এটা সুবিধা, কারণ তাদের জনসংখ্যা অনেক কম সেই কারণে। তো এটা একটা ভালো জিনিস। এবার হচ্ছে থার্ড বলা হচ্ছে সোশ্যাল মেডিসিন, অর্থাৎ স্প্রেড অফ হেলথ লিটারেসি। আমরা যদি একটু বস্তি এলাকায় যাই, বা আমরা একটু যদি কোনো একটু যেখানে খুব গরিব মানুষরা থাকে সেখানে যাই, সেখানে দেখবো খুব তারা নোংরার মধ্যে রয়েছে, অস্বাস্থ্যকর পরিবেশে রয়েছে, ঠিকঠাক জল পাচ্ছে না, খাবার জল পাচ্ছে না, প্রপার ড্রিঙ্কিং ওয়াটার পাচ্ছে না। স্যানিটাইজার মানে হচ্ছে পরিশ্রুতকরণ বা পরিষ্কার করা, এই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় তারা থাকে না। এগুলো হেলথের উপর অ্যাডভার্স এফেক্ট পড়ে এগুলো, এগুলোর কারণে। তো এইগুলোকে এর পেছনে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। দেখো, গরিব হোক বা বড় লোক হোক, সেখানে পরিষ্কার জায়গায় থাকাটা অর্থ দিয়ে হয় না। আমি যদি মনে করি, আমি যদি খুব গরিব হই, আমার দিন আনি দিন খাই এরকম অবস্থা, তবুও আমি যদি চাই আমি আমার যেটুকু জায়গায় থাকি, যতটুকু একটা জায়গায় থাকি, ততটুকু জায়গাটা আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করব। এটা একটা ব্যাপার। এবার যদি কেউ চায় না, তাহলে সে পরিষ্কার রাখবে না। সে ভাবে এটাই ঠিক আছে, এটাই আমি, কারণ তার যে জেনারেশন পর জেনারেশন তারা ওইভাবেই দেখে আসছে। যে একদম যে এখানে প্রথমবার এসেছিল সে দেখছে এটা নোংরা, সে নিজে কিছু চেষ্টা করছে না। পরের প্রজন্ম, তার ছেলে মেয়ে যে হবে, সেও সেখানেই জন্মাচ্ছে, সে এটাকে কমন ভেবে নিচ্ছে ওটাই ঠিক, ওরকমই জায়গা থাকা উচিত। তারপরের জেনারেশনও তাই ভাবছে। কিন্তু এই জিনিসটাকে চেঞ্জ করা ইমিডিয়েটলি প্রয়োজন, নয়তো হেলথের উপর বড় ইস্যু পড়ে, যেটা আমরা একটু একটু করে মানে সেই সমস্ত মানুষদের উপর পড়ছে, আমরা সেটা বুঝতে পারি না। এবার প্রশ্ন আসবে, তারা কেন করে না? ইচ্ছে করে করে না, ইচ্ছে করে নোংরা থাকবে বলে করে না? না, সেরকম কোনো কারণ নয়। তাদের মেন চিন্তা কিন্তু কিভাবে থাকবো, কতটা পরিষ্কার জায়গায় থাকবো, কতটা সুখে থাকবো, না কিভাবে থাকবো, এটা তাদের কাছে মেন কোশ্চেন। তাদের মেন টার্গেট থাকে কিভাবে একদিন আমরা ওই দিনটাতে আমি ইনকাম করে আনবো, কত সামান্য টাকা আমি ইনকাম করে আনবো। তো ইনকামটাকে আগে গুরুত্ব দেয়, বাকি সমস্ত জিনিসকে পরে গুরুত্ব দেয়। তো সেখানে ভালো পরিবেশ না অস্বাস্থ্যকর পরিবেশ, সেইখানে থাকলে আমার কি ক্ষতি হচ্ছে, এগুলো পরের ঘটনা, আগে আমি খেতে পাচ্ছি কিনা সেই চিন্তাতেই তারা এইরকম অবস্থাতে থাকে। তো যাই হোক, এটা অ্যাওয়ারনেস এর প্রয়োজন। এবার অনেক স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে, ইভেন আমরা সকলেই এগিয়ে আসতে পারি এই কাজে অ্যাওয়ারনেস, কারণ আমরা কিছুটা হলেও শিখছি এই ব্যাপারটা কি প্রবলেম হতে পারে। শুধুমাত্র তাদের প্রবলেম হচ্ছে তা নয়, তাদের জন্য ইনডাইরেক্টলি ইকোনমির প্রবলেম হচ্ছে। তো ইকোনমির প্রবলেম হচ্ছে মানে অ্যাকচুয়ালি আমারও প্রবলেম হচ্ছে, আমার প্রবলেম হচ্ছে, সবারই প্রবলেম হচ্ছে। তো সেই জায়গাটা ভাবতে হবে, এবং সেই জায়গাটাকে ঠিক করার দায়িত্ব আমাদের। যাই হোক, এরপরে হেলথ এক্সপেন্ডিচার, মানে এখানে এই তিনটের কথা বলা হচ্ছে কেন, এই তিনটের পিছনে খরচা করতে হবে। শুধুমাত্র টিকা দিলেও হবে না, মেডিকেল মানে ফেসিলিটি বা হসপিটাল ফেসিলিটি, হসপিটালিটি ফেসিলিটি, এটাই যে ঠিকঠাক দিলে হবে না, তার জন্য অ্যাওয়ারনেসও দিতে হবে। এই তিনটে জিনিসই খুব ইম্পর্টেন্ট। এবার health expenditure directly increases the supply of healthy labor force and is thus a source of human capital formation. তো একজন এই জায়গাগুলো যদি পরিষ্কার হয়ে যায়, কেউ যদি পরিষ্কার জায়গাতে থাকে, সুস্থ স্বাভাবিক পরিবেশে থাকে, প্রপার জল খাদ্য ইত্যাদি গ্রহণ করে, সে হেলদি থাকবে। এবং সে যদি হেলদি থাকে, সে যেখানে কাজ করবে, সে অন্যান্যদের তুলনায়, একজন অসুস্থ ব্যক্তির তুলনায় বা হাফ সুস্থ ব্যক্তির তুলনায় বেশি কাজ করতে পারবে, বেশি খাটতে পারবে। সে যেমন নিজেও বেশি ইনকাম করতে পারবে, প্লাস ইকোনমিরও অনেক ভালো হবে, ক্যাপিটাল ফর্মেশন বেড়ে যাবে, হিউম্যান ক্যাপিটাল ফর্মেশন বেড়ে যাবে। ফান্ড স্পেন্ড অন গিভিং অন দ্য জব ট্রেনিং টু দেয়ার ওয়ার্কার। আমরা জানি যে কেউ একজন যদি প্রথমবার কোনো একটা কাজে নিযুক্ত হয়, সেটা সার্ভিস সেক্টরে হতে পারে, সেটা কোনো ম্যানুফ্যাকচারিং সেক্টরে হতে পারে, সেখানে তাকে ফার্স্ট ট্রেনিং দেওয়ানো হয়। যে কোনো কাজে, সেটা সরকারি চাকরি করতে গেলেও তাকে ফার্স্ট ট্রেনিং দেওয়ানো হয়, সমস্ত ক্ষেত্রে ট্রেনিং দেওয়ানো হয়। দিস মে টেক ডিফারেন্ট ফর্মস। One, the worker in the farm itself under the supervision of skilled worker. Two, the worker may be sent for off campus training. দু রকম বলা হচ্ছে এখানে। ফার্স্ট হচ্ছে, হয় এরকম হয় সেই কোম্পানিতেই বা সেই অর্গানাইজেশনেই একজন অভিজ্ঞ ব্যক্তির আন্ডারে তাকে রাখা হয় এবং তাকে সেই কাজটা করতে শেখানো হয়, এটা হয়। সেকেন্ড হয় কি, কোন একটা স্কিল ট্রেনিং স্কুলে পাঠিয়ে দাও, সেই ট্রেনিং নিয়ে আসবে, ডাইরেক্ট জয়েন করতে পারবে। যেমন ব্যাংকের ক্ষেত্রে করা হয়। ব্যাংকের ক্ষেত্রে এখন অনেক সিস্টেম হয়ে গেছে, মানে সব ক্ষেত্রে নয়, অনেক ব্যাংক আলাদা করে যারা পরীক্ষা অনেক সময় নেয়, দেখবে আলাদা করে নোটিফিকেশন বার করে তারা পরীক্ষা নেয়। তারা একদম ডাইরেক্ট করে কি, যাদের রিক্রুট করে তাদেরকে একটা কোনো একটা অর্গানাইজেশনে পাঠিয়ে দেয়। এরকম অনেক জায়গা রয়েছে যেখানে এই সমস্ত গুলো শেখানো হয়, তারা সেখান থেকে শিখে ডাইরেক্ট জয়েন করে।
এটা সরকারি ক্ষেত্রে এরকম হয়, অনেক সরকারি ক্ষেত্রে ডাইরেক্ট জয়েনিং দিয়ে দেওয়া হয়, দিয়ে তারা ওপরের যারা কাজ করছে তাদের আন্ডারে কাজ করে জুনিয়র হিসেবে। তো সেইভাবে কাজ করানো হয়। কোনো কোম্পানিতে বা কোনো ফ্যাক্টরিতে কেউ কাজ করে, মানে কোনো একটা জিনিস তৈরি করে, তাতে সে এক্সপার্ট, তার আন্ডারে 2-3 জন কাজ করতে তাদেরকে দেওয়া হয়, তারা শুধু তাকে হেল্প করে। এই হেল্প করার মানে শুধু হেল্প মানে তাকে এগিয়ে দেওয়া নয়, সেই কাজটা তাকে শেখানোর চেষ্টা করানো হয়। তো দুরকম ভাবে এটা করা হয়। হ্যাঁ, firms will thus insist that the workers should work for a specific period of time after their on the job training, during which it can recover the benefits of the enhancement productivity owing to the training. এবার আমরা প্রথমে যেটা বললাম যে একজনের আন্ডারে কাজে লাগিয়ে দেওয়া, এতে একটা সুবিধা কি হচ্ছে যে সে যখন কাজ শিখছে সেও কিছু প্রোডাক্টিভিটি দেখাচ্ছে, সেও কিছু উৎপাদন করছে। নিজে কিছু না করুক, যে মেন যে হেড আছে তাকে কিছুটা সাহায্য করলেও সাহায্য করছে। এর ফলে কি হচ্ছে, যে হেড প্রধান, যে মানে যে খুব স্কিলফুল একজন ব্যক্তি, তার সে যদি ঘন্টায় 10টা কাজ করতে পারতো, এখন সে ঘন্টায় 12টা কাজ করতে পারছে, কারণ 2-4 জন তাকে হেল্প করছে, জিনিসপত্র এগিয়ে দিয়ে, মেশিনটা চালিয়ে দিয়ে হেল্প করছে। এর ফলে প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে, দুটোর যে এক্সট্রা তৈরি করছে সেটার লাভ কোম্পানি পাচ্ছে। তো এটার একটা সুবিধা রয়েছে। Expenditure regarding on the job training is a source of human capital formation, as a return of which expenditure in the form of enhanced labor productivity is more than the cost of it. তো এই ক্ষেত্রে ট্রেনিং এর পেছনে যে এক্সপেন্ডিচার, এটাও ক্যাপিটাল ফরমেশনের একটা বড় ওয়ে। ক্যাপিটাল বলতে হিউম্যান ক্যাপিটাল ফরমেশনের একটা বড় ওয়ে। People migrate in search of job that fetch them higher salaries than what they may get in their native place. এই সময় আমরা এই জিনিসটা খুব দেখতে পাচ্ছি যে মাইগ্রেট লেবার নিয়ে খুব কথা বলা হচ্ছে। তো তো এই মাইগ্রেট শব্দের অর্থ হচ্ছে, যারা মাইগ্রেট মানে আমরা শুনেছি মাইগ্রেটেড বার্ড অর্থাৎ পরিযায়ী। মাইগ্রেট শব্দের অর্থ হচ্ছে পরিযায়ী, অর্থাৎ মাইগ্রেট লেবার হচ্ছে পরিযায়ী শ্রমিক। এবার তাদেরকে কেন পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে? এর কারণ হচ্ছে তারা হয়তো তাদের মধ্যে কেউ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, সে যে কাজটা করে সেই কাজে ওয়েস্ট বেঙ্গলে হয়তো সে বেশি টাকা পাচ্ছে না, তাই জন্য সে চলে যাচ্ছে মুম্বাইতে বা দিল্লিতে সেই কাজটা করার জন্য, কারণ সেইখানে তাদের ডিমান্ড অনেক বেশি বা সেই কাজে অনেক বেশি পয়সা রয়েছে। তো সেই কারণে তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেহেতু যাচ্ছে, তাদেরকে মাইগ্রেট লেবার বলা হয়। এবার প্রশ্ন আসবে যে অনেক আইটি সেক্টরে কাজ করে অনেকে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে চলে যায় চেন্নাইতে বা হায়দ্রাবাদে বা ব্যাঙ্গালোরে, তাদেরকে কেন মাইগ্রেট এমপ্লয়ি বলা হয় না? তাদেরকে নর্মাল এমপ্লয়ি বলা হচ্ছে। লেবারদের ক্ষেত্রে কেন মাইগ্রেটেড লেবার বলা হয়? তাদেরকেও পরিযায়ী কর্মচারী বলা উচিত। বা অনেক ব্যাংকের কর্মচারী রয়েছে বা অনেক সরকারি যারা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, তাদেরকে সারা রাজ্যে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে কাজ করতে হয়, কোনো সময় মুম্বাই, কোনো সময় চেন্নাই, কোনো সময় ব্যাঙ্গালোর, এরকম ভাবে কাজ করতে হয়, বা কোনো সময় আবার ওয়েস্ট বেঙ্গলে, সে বাসিন্দা ওয়েস্ট বেঙ্গলে। তাহলে তাদেরকে কেন মাইগ্রেটেড গভর্নমেন্ট এমপ্লয়ি বলা হয় না? এর কারণ হচ্ছে এই মাইগ্রেট লেবার যাদের কথা এখন খুব কথা উঠছে, তারা অ্যাকচুয়ালি এক জায়গায় স্থির থাকে না। আজকে মুম্বাইতে ভালো কাজ হচ্ছে, এখান থেকে চলে গেল তারা মুম্বাইতে কাজ করতে। কোনো সময় মুম্বাই থেকে দেখলো সে চেন্নাইতে ভালো কাজ হচ্ছে, সেখান থেকে চেন্নাইতে চলে গেল। এদের উপরে কোনো এমপ্লয়ার থাকে না, কোনো যারা কাজ দেয়। এমপ্লয়ারের বাংলা হচ্ছে এমপ্লয়ারের বাংলাটা কি ভুলে যাচ্ছি এখন, যাই হোক। তো তাদের ওপরে কেউ থাকে না যে তাদেরকে কাজ দেবে। তারা যার কাছে খুশি, যখন যার কাছে খুশি, যার কাছে সুবিধা তার কাছে গিয়ে কাজ করে, যেখানে টাকা বেশি বা যেখানে সুবিধা বেশি সেখানে তারা কাজ করে। কিন্তু এই কর্মচারী যারা, তারা একটা নির্দিষ্ট কোম্পানিতে কাজ করে, নির্দিষ্ট কোম্পানির হয়ে কাজ করে। হয়তো এখানে তারা ওয়েস্ট বেঙ্গলে হয়তো তারা উইপ্রোতে কাজ করতো, এখন কেউ একজন উইপ্রো হায়দ্রাবাদে চলে গেছে। তো এটা তাই জন্য তাদেরকে মাইগ্রেট বলা হয় না, এদেরকে মাইগ্রেট বলা হয়। যাই হোক, আমরা এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মাইগ্রেট যারা ওয়ার্কার রয়েছে, যারা বিভিন্ন কাজের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গাতে যায়। আনএমপ্লয়মেন্ট ইজ দ্য রিজন ফর দ্য রুরাল আরবান মাইগ্রেশন ইন ইন্ডিয়া। এবার প্রশ্ন আসবে কেন এটা হবে?
কারণ যে জায়গা থেকে তারা যাচ্ছে সেই জায়গাতে কাজ কম বলে তারা যাচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গল থেকে বেশি সংখ্যায় যায়, বিহার থেকে যায়, ইউপি থেকে যায়, কারণ প্রথম কথা এই তিনটে স্টেটের জনসংখ্যা অনেক বেশি, প্লাস এখানে জনসংখ্যা যত বেশি সেই তুলনায় কাজ নেই, এটা একটা সমস্যা। তো সেই কারণে এরা এখান থেকে আরেক জায়গায় যায়। Technically qualified persons like engineers and doctors migrate to other countries because of higher salaries that they may get in such countries. এবার যারা আমাদের দেশ থেকে ইঞ্জিনিয়ার বা ডাক্তাররা অন্য দেশে চলে যাচ্ছে তাদেরকে আবার তাদেরকেও বলা হয় যে তারা মাইগ্রেট করছে, তারা পরিযায়ী, এখান থেকে ওখানে গেছে তাই পরিযায়ী। মাইগ্রেশন ইজ বোথ দিস case involve cost of transport, higher cost of living in the migrated place, and the physical cost of living, তারপরে living in a strange socio cultural setup। তো যারা এখান থেকে অন্যান্য রাজ্যে যাচ্ছে সে যদি এখানে কাজ করত তাহলে সে তার নিজের বাড়িতে থাকতে পারত, তার অনেক কম খরচ হতো, সে হয়তো বাড়িতে খাবার বানিয়ে খেত, বা তার পরিবার হয়তো বাড়িতে তাকে খাবার বানিয়ে দিত, সেটা সে খেত, তাতেও অনেক কম খরচ হতো। কিন্তু সেখানে গিয়ে তাকে একটা আলাদা বাড়ি করে থাকতে হচ্ছে বা আলাদা বাড়ি ভাড়া নিয়ে থাকতে হচ্ছে, তার খরচ অনেক বেশি। তাকে হয়তো হোটেলে খেতে হচ্ছে, তার খরচ অনেক বেশি। হয়তো তার ট্রান্সপোর্টেশন খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে, কারণ মাঝে মাঝে তাকে বাড়িতে আসতে হয়, বা সেই জায়গাতে হয়তো কস্ট অনেক বেশি, এই সমস্ত কিছু হয়। তার উপর সব থেকে বড় কথা একটা অন্য সোশিও কালচারাল সেট আপে গিয়ে পৌঁছে যায়। আমরা এখানে বাংলাভাষী মানুষ, বাংলায় কথা বলি সবাই, তারপরে একটা একটা কালচারাল একটা ব্যাপার রয়েছে যে সমস্ত রাজ্যেই এক, হয়তো বিভিন্ন জায়গায় ভাষার ধরন আলাদা, হয়তো বিভিন্ন জায়গায় মানুষের ব্যবহার আলাদা, বা অন্যান্য সবকিছু আলাদা, কিন্তু তাও আমাদের মধ্যে একটা একাত্ম রয়েছে, বা আমাদের মধ্যে শুধু ওয়েস্ট বেঙ্গলের মানুষের মধ্যে একটা একটা মানে সেম ব্যাপার রয়েছে যেটা আমরা খুঁজে পাই। সেই বাংলা ভাষাটা তারা কিভাবে বলে সেটা বড় কথা নয়, কিন্তু তার মধ্যেও আমরা কিছু খুঁজে পাই। কিন্তু এখান থেকে পুরো অন্য পরিবেশে যদি সে কেউ গুজরাটে, কেউ মহারাষ্ট্রে, কেউ কর্ণাটকে চলে যায়, সেই জায়গার পুরো সিচুয়েশন আলাদা, সেখানকার খাদ্য অভ্যেস আলাদা, সেখানকার রীতিনীতি আলাদা, সেখানকার পুজো পাঠ কালচার সমস্ত কিছু আলাদা। তো অন্য একটা পরিবেশে সে চলে যায়। দ্য এনহ্যান্সড আর্নিংস ইন দ্য নিউ প্লেস outweigh the cost of migration, hence expenditure on migration is also a source of human capital formation। তো তখন সে যখন ওখানে চলে যাচ্ছে তার অটোমেটিক্যালি খরচা বেড়ে যাচ্ছে। তো এইটা যাতে না হয় সেই কারণে মাইগ্রেশন যাতে না হয় সেইটার উপরে ক্যাপিটাল ইনভেস্ট করা, এটাও একটা ক্যাপিটাল ফরমেশনের কাজ। কারণ যেখানে যদি এই মানুষগুলোকেই যে রাজ্য থেকে তারা গেছে, বিহার, ইউপি বা ওয়েস্ট বেঙ্গল, সেই রাজ্যে যদি তারা কাজ পেত বা ঠিকঠাক কাজ করতো, তাহলে সেই রাজ্যের জন্য তারা কাজ করে সেই রাজ্যের আরো বেশি ইনকাম বাড়াতে পারতো বা অন্য কিছু হতে পারতো। তো সেই যাই হোক, people spend to acquire information relating to the labor market and other markets like education and health. For example, people want to know the level of salaries associated with the various type of jobs, whether the educational institution provides the right type of employable skill, and at what cost. তো আমরা সাধারণ মানুষ নর্মালি কি করি, আমরা কস্ট সম্পর্কে বিভিন্ন জায়গায় জানতে চাই, ইনফরমেশন চাই। যেমন যে মার্কেটে কোন এমপ্লয়মেন্টের প্রচুর চাহিদা রয়েছে। একটা টাইমে ছিল যে মানুষ মানে সমস্ত ঘরে মনে করতো যে ইঞ্জিনিয়ার হলেই প্রচুর টাকা পাওয়া যাবে, প্রচুর মাইনে। তো তারা সেটার কস্ট করতো যে কত মাইনে পাওয়া যাবে, হেলথের কত খরচা, এডুকেশনের কত খরচা, ইঞ্জিনিয়ারিং পড়তে কত খরচা, এইগুলোর ইনফরমেশন তারা নিত। ফর এক্সাম্পল, পিপল ওয়ান্ট টু নো দ্য লেভেল অফ স্যালারিজ অ্যাসোসিয়েটেড উইথ ভেরিয়াস জব। আমরা কোনো একটা কাজে যেতে চাইলে আমরা ফার্স্টে কি দেখি, কত টাকা পাবো, সেই জবে স্যালারি কত সেটা আমরা দেখি। whether the educational institution provide the right type of employable skill and at what cost। সেমনি ভাবে কোনো একটা ইনস্টিটিউশন
সে একজন ছাত্রকে বলে যে এই কাজটা করলে কি ধরনের স্কিল শেখানো হবে, কি ধরনের এমপ্লয়মেন্টের জন্য কি স্কিল শেখানো হবে এবং তার জন্য কত খরচ হবে। দ্য ইনফরমেশন ইজ নেসেসারি টু মেক ডিসিশন রিগার্ডিং investment in human capital as well as for a efficient utilization of the acquired human capital stock. তো এই ইনফরমেশন গুলো খুব জরুরি, কারণ এই ইনফরমেশনের উপরই নির্ভর করে যে আমি কত টাকা ইনভেস্টমেন্ট করব। একটা পরিবার ভাবে যে আমি সেই পরিবার কত টাকা ইনভেস্ট করতে পারবে। Expenditure incurred for acquiring information relating to the labor market and the other market is also a source of human capital formation. তো এগুলো একটা হিউম্যান ক্যাপিটাল ফরমেশনের একটা উৎস। একটা পরিবার তার ছেলে বা তার মেয়েকে পড়াতে চায়, সে ফার্স্টে গিয়ে জানবে যে আমি যদি মেয়েকে এটা পড়াতে চাই, তারপরে সে কত কিরকম স্যালারি পাবে, কিরকম স্যালারির চাকরি পেতে পারে। সেকেন্ড জিজ্ঞেস করবে যে এর জন্য কত খরচ হতে পারে পড়ানোর জন্য। এবার সে হিসাব করবে এত টাকা খরচ করে তাকে সে যে স্যালারিটা পেতে পারে সেটা ঠিক কিনা, তারপর সে ইনভেস্ট করবে। তো সেই ইনফরমেশনটা আমাদের প্রয়োজন এই কারণেই যে আমরা কতটা মানে কতটা ইনভেস্ট এখানে করতে পারবো। ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান ক্যাপিটাল সম্পর্কে বলা হচ্ছে এখানে বোথ দ্য ফর্মস অফ ক্যাপিটাল ফরমেশন আর, আচ্ছা এখানে ফিজিক্যাল ক্যাপিটাল আর হিউম্যান ক্যাপিটালের পার্থক্য বোঝানো হচ্ছে। এখানে যা লেখা রয়েছে সেইটাকে আমি জাস্ট একবার পড়ে তোমাদের সহজে বুঝিয়ে দিচ্ছি, ওকে? তার জন্য মানে এটা খুব একটা বড় কিছু নয়, জাস্ট একটা বোঝার জিনিস। তো ফিজিক্যাল ক্যাপিটাল কি জিনিস? ফিজিক্যাল ক্যাপিটাল হচ্ছে অর্থ। আমার কাছে কিছু পরিমাণ অর্থ রয়েছে, আমি সেটাকে ব্যাংকে রাখলাম, সেটা ক্যাপিটালে পরিণত হলো। আমার কাছে নয়, অন্য কারোর কাছে এটা ক্যাপিটালে পরিণত হলো। তেমনি ভাবে তোমার একজন এক্স নামে ব্যক্তির কাছে কিছু টাকা রয়েছে, সে সেই টাকাটা ব্যাংকে রেখেছে, সেটা আমার জন্য ক্যাপিটাল ফর্ম হলো। কেন? আমার তো যখন সেই টাকাটা প্রয়োজন বা আমার এখন টাকাটার প্রয়োজন রয়েছে, আমি সেই টাকাটা নিতে পারছি। এটা হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল। কিন্তু হিউম্যান ক্যাপিটাল কি? আমার যে অর্থ রয়েছে, আমি সেই টাকা দিয়ে আমি কাউকে একটা পড়াচ্ছি, আমার ছেলেকে হোক বা আমার ভাইকে হোক বা আমার বোনকে হোক আমি পড়াচ্ছি। সেই টাকাটা দিয়ে তাকে পড়ানোর ফলে আমি এটা ভাবছি যে আমার ভাই বা আমার বোন বড় হয়ে বা আমার ছেলে মেয়ে বড় হয়ে আমাকে মানে সে এই এত টাকা ইনকাম করবে, সেটা পরবর্তীকালে আমিও সেই টাকা দিয়ে ভোগ করতে পারবো, আমাকেও ভালো রাখবে এবং তারও ভালো হবে। এইটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল। আমার ভাই বা আমার বোন সে হিউম্যান ক্যাপিটালে পরিণত হলো। তো ফিজিক্যাল ক্যাপিটাল আর হিউম্যান ক্যাপিটালের মধ্যে বিশাল বড় একটা ডিফারেন্স রয়েছে। এবং ফিজিক্যাল ক্যাপিটালের ক্ষেত্রে যেটা প্রয়োজন যে আমার সেই ক্যাপিটালটা কোথায় রয়েছে সেটা আমার জানার প্রয়োজন হয় না। শুধু আমি জানি যে আমার ক্যাপিটাল মানে আমার টাকাটা রয়েছে, বা আমার কাছে ধরা যাক আমার কাছে একটা বাস রয়েছে, সেটা আমার কাছে একটা ক্যাপিটাল। সেই বাসটা আমি ভাড়ায় খাটাই, সেই বাসটা এক্স্যাক্টলি এখন কোথায় রয়েছে সেটা আমার জানার প্রয়োজন নেই। দিনের শেষে আমার টাকাটা পেলেই হলো, তার থেকে যে ইনকামটা ফিরে আসবে সেটা পেলেই হলো, বা মাসের শেষে যে টাকাটা পাবো সেটাতেই হলো। হতে পারে আমি এখানের বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, আমি একটা ট্যুরিস্ট সার্ভিসে বাস কিনে দিয়ে রেখেছি যে তারা চালাবে, সেই ট্যুরিস্ট সার্ভিসটা হয়তো দিল্লিতে রয়েছে, হতেই পারে, আমার ইচ্ছে সেটা। তো আমার দরকার নেই যে সেটা আমার কাছে আছে কিনা, কিন্তু হিউম্যান ক্যাপিটাল নর্মালি আমার কাছেই থাকছে, আমার নিজের ক্যাপিটাল হচ্ছে বা আমার কাছাকাছি কারোর হচ্ছে। মানে আমি যদি হিউম্যান ক্যাপিটালে পরিণত হই, আমার বাবা টাকা দিয়ে আমাকে ক্যাপিটালে যদি পরিণত করে, তাহলে সেই ক্যাপিটালটা, আমি যে ক্যাপিটালে পরিণত হচ্ছে আমি নিজে, আমি কোথাও যাচ্ছি না, আমাকে তো আর আমার থেকে বার করা যাবে না। তেমনি ভাবে আমার ছেলেকে যদি আমি পড়াই বা আমার মেয়েকে যদি আমি পড়াই, স্কিল ডেভেলপ করি, তার মধ্যে সে ক্যাপিটালে পরিণত হচ্ছে এবং সেই ক্যাপিটালটা সে নিজেই তার কাছে থাকবে, এরকম বলা যেতে পারে। তো যাই হোক, হিউম্যান ক্যাপিটাল আর ফিজিক্যাল ক্যাপিটালের মধ্যে এটাই তফাৎ। তো সেটা এখানে উপরে বলা হয়েছে। দ্য কনসেপ্ট অফ ফিজিক্যাল ক্যাপিটাল ইজ বেসড ফর কনসেপ্ট টু এ লেটিং হিউম্যান ক্যাপিটাল।
The concept of physical capital is the base for conceptualizing human capital. There are some similarities between two forms of capital. There are some seeking dissimilarities as well. তো 5.1 এ যেটা বলা হয়েছে যে সেটার এই হিউম্যান ক্যাপিটালের যেমন কিছু মিলও রয়েছে, তেমনি ভাবে হিউম্যান ক্যাপিটালের অনেক ডিসঅ্যাডভান্টেজও ডিসিমিলারিটিসও রয়েছে, অর্থাৎ পার্থক্যও রয়েছে। হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ইকোনমিক গ্রোথ। তো এবার এতক্ষণ ধরে আমরা হিউম্যান ক্যাপিটাল সম্পর্কে জানলাম। এই হিউম্যান ক্যাপিটাল ইকোনমিক গ্রোথে কি কাজ করে? হিউম্যান ক্যাপিটাল and economic growth. Who contributes more to national income, a worker in the factory or a software professional? We know that the labor skill of an educated person is more than that of an uneducated person, and that the former generates more income than the latter. Okay? প্রথমে বলা হচ্ছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে দুজন ব্যক্তির কথা বলা হচ্ছে। একজন সফটওয়্যার প্রফেশনাল, অর্থাৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করেছে, সে সফটওয়্যার বানায় বা ডেভেলপ করে, এরকম কাজ করে। আর একজন ফ্যাক্টরিতে কাজ করে। এই দুজনের মধ্যে কার কে বেশি কন্ট্রিবিউট করে ন্যাশনাল ইনকাম ফরমেশনে? এদের দুজনের মধ্যে কে বেশি ফরমেশন করবে? প্রথমেই আমরা যেটা পড়ে এসেছি যে যার কাছে স্কিল বেশি সে বেশি করবে, কন্ট্রিবিউট করবে। এবার শুধু স্কিল থাকলে হবে না, যে স্কিলফুল প্লাস তার কাছে এডুকেশন রয়েছে, এডুকেটেড পার্সন বলা যেতে পারে এক কথায় এডুকেটেড স্কিলফুল পার্সন, সে বেশি কন্ট্রিবিউট করবে। হয়তো দেখা যাবে যে এই দুজনের মধ্যে যে ফ্যাক্টরিতে কাজ করছে তার স্কিল অনেক বেশি, কিন্তু যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার স্কিল অনেক কম। দেখা যাবে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে অনেক বেশি পড়াশুনো করেছে, অনেক বেশি মানে জেনেছে, পড়াশুনো করেছে, আর যে একজন এমপ্লয়ি একজন কারখানায় কাজ করছে সে হয়তো অনেকটা কম করেছে। এই দুটো পার্থক্য করে দিচ্ছে তাদের দুজনের ইনকাম জেনারেশনের মধ্যে, যে একজন অনেক বেশি টাকা ইনকাম করছে অনেক, আর সেকেন্ড জন তার অনেক স্কিল থাকা সত্ত্বেও সে অনেক কম টাকা ইনকাম করছে। এবার এই দুজনের মধ্যে স্বাভাবিকভাবে যে বেশি ইনকাম করবে সে বেশি এক্সপেন্সেস করবে। যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে একটা গাড়ি কিনবে, সে একটা বড় বাড়ি বানাবে, সে গাড়িতে প্রতিদিন পেট্রোল ভরবে, সে বাজারে যখন যাবে ছেলেমেয়ের জন্য দামি দামি জিনিস কিনবে, সে টিভিটা কিনবে যখন, ফোনটা কিনবে যখন, সে অনেক বেশি দামি কিনবে, বা যে সে হয়তো প্রতি বছরে একটা করে ফোন চেঞ্জ করবে, সেটা এই লোকটা করতে পারছে না। অতএব যে এত বেশি কিছু করছে সে বেশি কন্ট্রিবিউট করছে ইকোনমিতে, যে কম করছে সে কম কন্ট্রিবিউট করবে ইকোনমিতে। তো এই জিনিসটাই এখানে একটা লাইনের মাধ্যমে জাস্ট বোঝানো হয়েছে। Economic growth means the increase in real national income of a country. Naturally, the contribution of the educated person to economic growth is more than that of the illiterate person. তো যেটা বলছিলাম একটু আগেই, যে ন্যাশনাল ইনকামে কে কন্ট্রিবিউট বেশি করবে, আমি তোমাদেরকে পুরো ডিটেলসে ভেঙে বোঝালাম, সেই জিনিসটাই এখানে বোঝানো হচ্ছে। ইফ এ হেলদি পার্সন কুড প্রোভাইড uninterrupted labor supply for a longer period of time, then health is also an important factor for economic growth. এবার আবার বলা হচ্ছে এখানে যে একজন হেলদি পার্সন, যে সুস্থ স্বাভাবিক মানুষ, সে যদি আনইন্টারাপ্টেড কাজ করে, অর্থাৎ সে যদি সারা মানে অসুস্থ কম হয়ে সে বেশি করে কাজ করতে পারে, সবাই অসুস্থ হয় এটা কথা নয়, কিন্তু হয়তো একজন ব্যক্তি দেখা গেল যে প্রচুর মাসে মাসে অসুস্থ হয়ে পড়ে, প্রত্যেক মাসে একবার করে অসুস্থ হয়, তো সে যতটা ভালো কাজ করতে পারবে তার থেকে বেশি যে অনেক সুস্থ মানুষ হয়তো বছরে একবার অসুস্থ হয়, সে বেশি কাজ করতে পারবে। এই সেম দুজন পার্সনকে ধরে নিচ্ছি, একজন সফটওয়্যার প্রফেশনাল, একজন ওয়ার্কার ফ্যাক্টরিতে। হয়তো এই সফটওয়্যার প্রফেশনাল একজন অসুস্থ ব্যক্তি, সে হয়তো শারীরিকভাবে অসুস্থ, কিন্তু এই ফ্যাক্টরিতে যে কাজ করে সে হয়তো অনেক হেলদি। এইবার যে অসুস্থ পার্সন সে কাজ করতে পারবে না, সে
কাজ করলেও হয়তো সে বেশি টাকা ইনকাম করছে, কিন্তু তার হেলথের পেছনে খরচ হয়ে যাচ্ছে অনেক বেশি। সেই জায়গায় দেখা যাবে যে একজন লেবার, যে একজন ওয়ার্ক ফ্যাক্টরিতে কাজ করছে, সে হেলদি ব্যক্তি হয়, সে যতটুকু ইনকাম করছে সে সেটা অন্য জায়গায় খরচ করতে পারছে, সে তার হেলথের পেছনে বেশি তাকে খরচা করতে হচ্ছে না, অতএব সে বেশি ইকোনমিতে কন্ট্রিবিউট করবে। তো অনেকগুলো ফ্যাক্টর নির্ভর করছে এখানে যে কি কোনটা ইকোনমিতে কতটা এফেক্ট করবে। Thus, both educated and health, along with many other factors like on the job training, job market, information and migration, increase and human capital. Sorry, এটা human capital, এটা নয়, individuals income generation capacity. তো যেটা বলছিলাম একটু আগে যে শুধুমাত্র একটা ফ্যাক্টর নয়, একাধিক ফ্যাক্টর আমাদের দেশে, মানে আমাদের দেশে বলা ভুল, পৃথিবীতে হিউম্যান ক্যাপিটাল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হেলথ একটা ইস্যু, এডুকেশন একটা ইস্যু, সমস্ত কিছু এগুলো এক একখানা ফ্যাক্টর। তো এখানে একটা ছবি দেওয়া হয়েছে যে লেবারদের দিল্লিতে, সরি লেবারদের বলছি, গরিব যারা আছে বাচ্চারা, তাদেরকে পড়ানোর জন্য এরকম ব্যবস্থা করা হয়েছে দিল্লিতে। তো সেরকম একটা স্কুলের কথা দেখানো হয়েছে। এরপর হচ্ছে this enhanced productivity of human being or human capital contributes substantially not only towards increasing labor productivity but also stimulates innovations and creates ability to absorb new technologies. তো এই সমস্ত জিনিসগুলো মানে যেগুলো আলোচনা এরকম করা হলো সেগুলো থাকলে একজন যে শুধুমাত্র প্রোডাক্টিভিটি বাড়াবে, সে নতুন নতুন জিনিস খুব সহজে শিখে নিতে পারবে, সে অনেক ভালো কাজ করতে পারবে। তো এগুলো অনেক কিছু নির্ভর করছে। Education provides knowledge to understand changes in society and scientific advancements. তো এডুকেশন যদি কারোর কাছে থাকে, সে খুব বেশি নলেজ সহজে গেইন করে নেবে, খুব সহজে। যেমন মানে হঠাৎ করে একটা নতুন কোনো টেকনোলজি এলো, হয়তো যেমন যখন কম্পিউটার প্রথম প্রথম কোম্পানিগুলোতে আনা হয়েছিল, তো যারা খুব একটু বেশি এডুকেটেড, বিশেষ করে ইয়ং জেনারেশন, তারা এই সমস্ত জিনিস নিয়ে পড়াশোনা করেছে। এডুকেশন মানে সে শুধু কতটা বই পড়েছি, কত বই পড়েছি শুধু সেটা নয়, তার এডুকেশন মানে হচ্ছে ভার্চুয়ালিটি, মানে সে কত কিছু কত দিকের জিনিস শিখেছে, সেটা একটা এডুকেশনের ওয়ে। তো একজন ইয়ং সে চায় সে বিভিন্ন জিনিস, নতুন জিনিস জানবো, এবং যে একজন বয়স্ক ব্যক্তি সে চাইছে আমার তো হয়েই গেছে সব, আমি কেন শিখতে যাব। সে হয়তো অনেক বেশি পড়াশোনা জানা ব্যক্তি, কিন্তু সেই ইয়ং যে ছেলেটা সে অনেক কিছু জানে বলে যখন কম্পিউটার ব্যাপারটা কোনো একটা কোম্পানিতে এলো, সে সেটার প্রতি উৎসাহ যোগালো, সে বেশি সেটাকে শিখতে চাইলো। তো এরকম একটা ব্যাপার হয় যে সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট বা এই সমস্ত জিনিস তারা অনেক বেশি শিখতে পারবে যদি তার মধ্যে এডুকেশন বেশি থাকে। সিমিলারলি কারোর কাছে একটা স্মার্টফোন রয়েছে, একজন আনএডুকেটেড পার্সন, সে খুব বেশি হলে সেই ছবি দেখে দেখে কাজ করতে পারবে যে হ্যাঁ এটা ইউটিউব, আমি চালিয়ে একটু দেখতে পারি, তাতে কিছু গান ফান হয়, এটুকু জানে। কিন্তু সে কি অ্যাডভান্স কোনো কাজ করতে পারবে? তাকে যদি বলা হয় যে তুমি এখান থেকে কিছু ইনকাম করো, তাকে বলে দিলাম আমি একটা ইউপিআই অ্যাপ দিয়ে তোমাকে আমি ট্রান্সফার করবো টাকা, সে কি আদৌ করতে পারবে? সে করতে পারবে না। কিন্তু অন্য একজন যে এডুকেটেড ব্যক্তি, যেমন এই লকডাউনে এরকম হয়েছে অনেকের, যেটা মাইনে নিতে পারছে না তারা, কারণ তারা যেতে পারছে না। এবার যে একটু এডুকেটেড, সে ডাইরেক্ট বলবে আমাকে ব্যাংকে পাঠিয়ে দিন, আমি ইউপিআই দিয়ে নিয়ে নিচ্ছি। তো এইগুলো হচ্ছে চেঞ্জ, যে একজনের এডুকেশন কতটা চেঞ্জ করে দিতে পারে। Similarly, the availability of educated labor force facilitates the adoption of new technologies. এই অবধি হলো। এরপরে imperial evidence to prove that increase in human capital causes economic growth is rather nebulous. This may be because of measurement problems. For example, education measured in terms of year of schooling, teacher pupil ratio and enrollment rate may not reflect the quality of education.
health service measured in monetary term, life expectancy and mortality rates may not reflect the true health status of the people in the country. আমাদের মানে আমরা যে এটা করি যে এই ডিটারমিনেন্টস গুলো তৈরি করি, অর্থাৎ আমাদের দেশে কতজন স্বাক্ষর সেটা আমরা কিভাবে দেখি? কতজন স্কুলে ভর্তি হচ্ছে, এবছরে কতজন স্কুলে ভর্তি হলো, কতটা সে নাম্বার পেলো, যদিও নাম্বারটা ধরা হয় না, কত কত সংখ্যায় কত সংখ্যায় বাচ্চারা এই বছর স্কুলে ভর্তি হলো, কত বছর সে পড়াশুনো করছে, আর একটা স্কুলে কতজন স্টুডেন্টের অপোনেন্টে একজন টিচার আছে, অর্থাৎ 10 জন স্টুডেন্ট ইস টু 1 টিচার, এরকম কোন রেশিও রয়েছে, মানে এই রেশিওটা কত সেটা দেখা হয়। কিন্তু এই সমস্ত জিনিস থেকে কি আদেও বোঝা সম্ভব হবে যে আমাদের দেশের এডুকেশন কোয়ালিটি কেমন, কি ধরনের বা কতটা কোয়ালিটি এডুকেশন আমাদের দেশে দেওয়া হয়? সেটা কোনোদিনই বোঝা সম্ভব হবে না। এখানে শুধু বোঝা যেতে পারে যে কতজন পড়তে আসছে, কতজন শিক্ষার মধ্যে আসছে এই অবধি, কিন্তু কতটা শিখছে, কি শিখছে, কত ভালো শিখছে সেইগুলো আসবে না। তেমনি ভাবে কোনো আমাদের ইকোনমিতে যে এটা করা হয়, হেলথ সিস্টেম কেমন বা হেলথ সার্ভিস কেমন সেটাকে দেখা হয় মর্টালিটি টার্মে, কতজন মারা যাচ্ছে পার ডে, কতজন মারা যাচ্ছে। কিন্তু এই যে লাইফ এক্সপেক্টেন্সি বোঝা যাবে না, যে একজন মানুষ কতটা বাঁচতে পারে সেটা বোঝা যাবে না। আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা কেমন সেটা বোঝা যাবে না। আজকে হয়তো 50 জন লোক মারা গেল কারণ আজকে এখন ভাইরাস রয়েছে তার জন্য, আর তারপরে আজ থেকে আরো 5-6 মাস পরে দেখা গেল সেইটাই হয়তো দিনে 10 জন মারা গেছে। এবার যখন আমি রেশিওটা বার করব তখন আজকের ডেটটা, আজকের যে মর্টালিটি রেট 50 জন সেটাও নেব, আবার 5 মাস পরে যে 10 জন মারা গেছে সেটাও নেব, দুটো করে অ্যাভারেজ করে আমরা দেখাবো। সেই ডেটাটা দেখে একবারও বোঝা যাবে না যে আমাদের দেশের হেলথ সিস্টেম কেমন। কারণ হেলথ সিস্টেম এই সময় সবার জন্য মানে ভেঙে পড়েছে প্রায় বলতে গেলে। তো সেই জায়গাতে গিয়ে এইটা বোঝা সম্ভব নয় বা এগুলো কোনোদিনই করা সম্ভব নয়। Using the indicators mentioned above, an analysis of improvement in education and health sector and growth in real per capita income in both developing and developed countries shows that there is convergence in the measures of human capital, but no sign of convergence of per capita real income. তো শুধুমাত্র এটা আমাদের দেশে বলে নয়, যে কোনো ডেভেলপ কান্ট্রিতেও এইভাবেই করা হয়, এছাড়া উপায় নেই। কারণ এইভাবে তো করা সম্ভব নয় যে প্রত্যেক সরকার প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে যতগুলো বাচ্চা রয়েছে তাদেরকে গিয়ে কি পড়ছে তাদের বই দেখে, তাদের খাতা দেখে আসবে, এরকম করে সম্ভব নয়, করা সম্ভব নয়। তো আমরা অন অ্যান অ্যাভারেজ একটা জিনিস করার চেষ্টা করি, সে যে সারা পৃথিবীতেই এটা করা হয়, এবং এর মাধ্যমে কিভাবে এডুকেশন ডেভেলপমেন্ট করা হবে, কিভাবে হেলথ সেক্টরকে গ্রোথ করা হবে, এই সমস্ত জিনিসগুলোও ঠিক করা হয়। গভর্নমেন্ট কি করে ঠিক করে যে হেলথ সেক্টরে আর কি কি দরকার বা কি উন্নতি করতে হবে, কোনটা কম রয়েছে, তো এইভাবেই তারা দেখে, এই সমস্ত রেশিওর মাধ্যমেই তারা দেখে, এই সমস্ত ডেটার মাধ্যমেই তারা দেখে। তো ফাইনালি সমস্ত ডেটার মাধ্যমে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কত হিউম্যান ক্যাপিটাল তৈরি হলো বা কত হিউম্যান ক্যাপিটাল বর্তমানে রয়েছে, এটা আমরা মেপে দেখতে পারি। কারণ কত লোক বা সারা পৃথিবীতে, আমি পৃথিবী বাদ দিলাম, ভারতেই ধরছি, সারা ভারতে কাজ করছে সেটা আমরা মেজার করে নিতে পারবো। কিন্তু কত তাদের পার ক্যাপিটা ইনকাম, তারা কত স্যালারি পাচ্ছে, তাদের রিয়েল ইনকাম কত, সেগুলো আমরা জানতে পারছি না। কারণ এই যারা ওয়ার্ক ফোর্স এর মধ্যে রয়েছে তাদের মধ্যে কেউ মাসে হয়তো 1 লাখ টাকা মাইনে পাচ্ছে, আবার কেউ মাসে হয়তো 2000 টাকা মাইনে পাচ্ছে বা তার থেকেও কম মাইনে পাচ্ছে। এবার দুজন এত বড় একটা ডেটা গ্যাপের মধ্যে আমরা যদি অ্যাভারেজের ডেটা নিই, কোনোদিনই বলা সম্ভব নয় যে রিয়েল ইনকাম, সেই প্রত্যেকটা মানুষের রিয়েল ইনকাম কত সেটা আমরা বলতে পারবো না।
In other words, the human capital growth in developing countries has been faster, but the growth of per capita real income has not been that ফাস্ট। যে ডেভেলপিং কান্ট্রিগুলো রয়েছে তাদের যে রিয়েল ইনকাম হিউম্যান ক্যাপিটাল সেটা প্রতি বছর বাড়ছে। প্রতি বছর কেন বাড়ছে? কারণ তাদের এই সমস্ত দেশগুলোতে যেগুলো ডেভেলপিং কান্ট্রি, যেগুলো সবে এখন ডেভেলপ করছে, সেই সমস্ত কান্ট্রিতে জনসংখ্যা অবভিয়াসলি অনেক বেশি হবে। প্রতি বছর সেই জনসংখ্যার একটা নতুন অংশ ওয়ার্কের মধ্যে ঢুকছে, কাজের মধ্যে ঢুকছে, তো অটোমেটিক্যালি প্রতি বছর এই হিউম্যান ক্যাপিটাল তৈরি হওয়াটা বাড়ছে তুলনায় একটা ডেভেলপ কান্ট্রি থেকে। কারণ একটা ডেভেলপ কান্ট্রিতে জনসংখ্যা একটা নির্দিষ্ট, তো সেই বাড়ার হারটা অতটাও বেশি নয় যতটা একটা ডেভেলপিং কান্ট্রিতে হয়। কিন্তু প্রতি বছর এই ডেভেলপড কান্ট্রিগুলোয়, উন্নত দেশগুলোতে পার ক্যাপিটা ইনকাম যতটা বৃদ্ধি পায়, এইখানে সেটা হয় না, উল্টে আস্তে আস্তে কমতে থাকে। আমাদের মতো দেশে বা যে কোনো ডেভেলপিং কান্ট্রির সমস্যা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম যেটা সেটা কমতে থাকে। এর কারণ প্রতি বছর নতুন নতুন ওয়ার্ক ফোর্স এসে জয়েন করছে, কিন্তু ওয়ার্ক লিমিটেড। এরম নয় যে প্রতি বছর প্রচুর পরিমাণে কাজ বেড়ে যাচ্ছে, কাজ একটু কাজও বাড়ে কিন্তু একটা স্লো রেটে বাড়ে, যেটা জব ক্রিয়েশন বা যেটাকে বলা হয় এমপ্লয়মেন্ট জেনারেশন, এই কাজগুলো হচ্ছে, ধীরে ধীরে জবের সংখ্যা বাড়ছে, কিন্তু যারা নতুন এসে কাজ করতে জয়েন হতে চাইছে তাদের সংখ্যা অনেক বেশি। এবার যারা কাজ দিচ্ছে সেটা বেসরকারি ক্ষেত্র হোক, সরকারি ক্ষেত্রে এতটা নেই, কারণ সরকারি ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে যে এই স্কেলে এত টাকা মাইনে পাবে, এই গ্রেডে এত টাকা মাইনে পাবে, আলাদা ব্যাপার। বেসরকারি ক্ষেত্রে যারা কাজ দিতে চাইছে, যে কোনো বড় বড় কোম্পানি বা ছোট ছোট যারা কোম্পানি রয়েছে, তারা তারা জানে যে আমি যদি এই ব্যক্তিকে আজকে কাজ থেকে সরিয়ে দিই, এর জায়গায় 10 জন আসবে আমার কাছে কাজ করার জন্য, কাজ চাওয়ার জন্য। আমি যদি এই ব্যক্তিকে 3000 টাকা দিই, এই 3000 এই ব্যক্তি যদি 3000 টাকার থেকে বেশি চায়, আমি তাকে ছাড়িয়ে দেবো, কারণ 3000 টাকায় কাজ করার জন্য আমার কাছে 10 জন ব্যক্তি আসবে প্রতিদিন, আমি তার মধ্যে যাকে খুশি নিতে পারবো। তো এই যে জিনিসটা, এটা সমস্ত কোম্পানি বুঝে গেছে, এবং এর ফলে যে টাকাটা তারা দেয়, যেটাকে আমরা পার ক্যাপিটা ইনকাম বলছি, মানে আমি একজন ব্যক্তি, আমি কত টাকা পার হেড, আমি কত টাকা ইনকাম করছি, অর্থাৎ সারা দেশের মানুষ পার হেড কত 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 টাকা করে ইনকাম করছে, এটা কমে যায়। এবার এই জিনিসটাই বেড়ে যাবে যদি এডুকেশন বেড়ে যায়। এডুকেশন বেড়ে গেলে নিশ্চয়ই 3000 টাকায় দেওয়ার মতো 3000 টাকা যে মাইনে পাবে, তার এডুকেশন কোয়ালিফিকেশন নিশ্চয়ই যে 30,000 বা 50,000 টাকা মাইনে পাবে তার থেকে অনেকটাই কম, তাই জন্যই সে 3000 আর 30,000-এর ডিফারেন্সটা হচ্ছে। আবার এইটাও চেঞ্জ হয়ে যেতে পারে, 30,000 টাকায় যে কাজ করে অর্থাৎ তার এডুকেশন কোয়ালিফিকেশন অনেক বেশি, সেই রকম বেশি এডুকেশন কোয়ালিফিকেশন ওয়ালা ব্যক্তি যদি বেশি করে ওখানে যায়, তাহলে তাদেরও মানে সেই জায়গাতেও এরকম কেস হবে। তো প্রত্যেকটা জায়গাতে এটা হয়, কিন্তু এর কারণ হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা। তো এখানে বলা আছে ইন আদার ওয়ার্ড দ্য হিউম্যান ক্যাপিটাল গ্রোজ ইন ডেভেলপিং কান্ট্রিজ ফাস্টার, এটা হয়ে গেল। এরপরে দেয়ার আর রিজনস টু বিলিভ দ্যাট দ্য causality between human capital and economic growth flows in either direction. That is, higher income cause building of high level of human capital and vice versa. তো এই লাইনটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ হাই লেভেল অফ হিউম্যান ক্যাপিটাল কজ গ্রোথ অফ ইনকাম। তো এই পুরো জায়গাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে হিউম্যান তৈরি হওয়া বেড়ে যাবে যদি ইনকাম বেড়ে যায়। ঠিক আছে, পার ক্যাপিটা ইনকাম যদি বেড়ে যায় তাহলে হিউম্যান ক্যাপিটাল তৈরি হওয়া বেড়ে যাবে, আবার যদি কমে যায় তাহলে কমে যাবে। এবার ব্যাপারটা কি, একটু গুলিয়ে যাচ্ছে ব্যাপারটা। এই ব্যাপারটায় বলা হচ্ছে যদি
কোনো একটা নির্দিষ্ট জবে প্রচুর স্যালারি থাকে, তাহলে বেশিরভাগ মানুষ চেষ্টা করবে ওই জবটা পাওয়ার, তার জন্য ওই ধরনের স্কিল, ওই ধরনের পড়াশুনো করার, ওই কাজটা পাওয়ার মতো পড়াশুনো করার। অতএব হিউম্যান ক্যাপিটাল মানে বেড়ে যাচ্ছে, তাদের ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে। তো এইটাই বলা হচ্ছে যে হিউম্যান ক্যাপিটাল তখনই বেড়ে যাবে, বিল্ডিং হিউম্যান ক্যাপিটাল বিল্ডিং মানে হচ্ছে তৈরি হওয়া বেড়ে যাবে যদি এই এটা বেড়ে যায়, হায়ার ইনকাম যদি বেড়ে যায়। India recognized the importance of human capital in economic growth long ago. The seventh five-year plan says resources development, read human capital, has necessarily to be assigned a key role in any development strategy, particularly in a country with a large population trained and educated on sound lines. A large population can itself become an asset in accelerating economic growth and in ensuring social change in desired directions. এখানে বলা হচ্ছে যে আমরা অনেকদিন আগেই বলেছি, মানে সেভেন্থ ফাইভ ইয়ার প্ল্যানের মাধ্যমে গভর্নমেন্ট বলেছে যে হিউম্যান ক্যাপিটালের নেসেসিটি কোথায়, এটা গভর্নমেন্ট অনেক আগেই উপলব্ধি করতে পেরেছি। আমরা আমাদের দেশে প্রপার প্ল্যানিং করা হয় কিন্তু সেটা এক্সিকিউট প্রপার করা যায় না বলে এখনো পর্যন্ত এত প্রবলেম থেকে গেছে। প্ল্যানিং প্রচন্ড ভালো হয় কিন্তু সেটা এক্সিকিউট করতে গেলে বিভিন্ন প্রবলেম আছে। একে তো মাল্টি পার্টি যে সিস্টেমটা, এখানে একজন কিছু করতে গেলে আরেকজন বাধা দেবে, আরেকজন কিছু করতে গেলে একজন বাধা দেবে। তো এই সিস্টেমের জন্য অনেক কিছুতে প্রবলেম এসে যায়। যেমন এখানে বলা হচ্ছে যে কোনো একটা দেশে যদি পপুলেশন খুব বেশি হয় আর সেই দেশটা যদি ডেভেলপিং মানে তারা ডেভেলপ করছে এরকম পরিস্থিতিতে থাকে, তাদের যে বিশাল বড় হিউম্যান রিসোর্স রয়েছে তাদেরকে যদি প্রপার ট্রেনিং দেওয়া হয়, তারা দিনে দিনে অ্যাসেটে পরিণত হয়ে যাবে এবং সেই অ্যাসেট ডেভেলপমেন্টকে ত্বরান্বিত করবে। কিভাবে? যে কোনো উন্নত দেশ, সেটা আমেরিকা হোক, ইউএসএ হোক, কানাডা হোক, জার্মানি হোক, প্রত্যেকটা দেশে যদি ওয়ার্ক ফোর্স দেখা হোক বা একটু যাদের পয়সা বেশি রয়েছে তাদেরকে ডেভেলপ বলা যাবে না, যেমন দুবাই মানে হচ্ছে আমাদের ইউএই বা এই সমস্ত কান্ট্রিগুলো, এরা ডেভেলপড কান্ট্রি নয় কিন্তু এদের পয়সা বেশি রয়েছে। এই সমস্ত কান্ট্রিতে গেলে দেখা যাবে যে যে কোনো যারা ওয়ার্কার, তারা নিচের দিকের যারা ওয়ার্কার তারা সবাই মানে তারা তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে নয় ইন্ডিয়া থেকে যাচ্ছে, নয় ইউএসএ বাংলাদেশ থেকে যাচ্ছে, নয় পাকিস্তান থেকে যাচ্ছে। যারা উপরের লেভেলে রয়েছে মানে যারা ম্যানেজার সিইও, সেখানেও দেখা যাবে বড় বড় কোম্পানিতে ইন্ডিয়ান ম্যানেজার। এর পিছনে কারণ কি? কারণ হচ্ছে ওরা বুঝতে পেরেছে যদি প্রপারলি এই লোকগুলোকে ট্রেনিং দেওয়া যায় এরা আমাদের জন্য অ্যাসেটে পরিণত হবে, কিন্তু তো এদেরকে অত মাইনেও দিতে হবে না। তো একজন আমেরিকান ব্যক্তিকে আমেরিকায় যে মাইনেতে রাখতে হবে সেই টাকাতে চারজন বা তিনজন ইন্ডিয়ান বাংলাদেশিকে রাখা যাবে। এটাই হচ্ছে সুবিধা। এবার এই জিনিসটা আমাদের দেশে কিভাবে সম্ভব? আমরা ডেভেলপ করছি মানে আমাদের এখানে প্রচুর ইন্ডাস্ট্রি, প্রচুর সার্ভিস সেক্টর, প্রচুর অন্য কিছু এগ্রিকালচার বেসড ইন্ডাস্ট্রি বা সমস্ত কিছু তৈরি হবে, বা যদি এগ্রিকালচার বেসড ইন্ডাস্ট্রি তৈরি হতে হয় প্রচুর কৃষিকাজ হবে। তো সেই কাজগুলোতে যদি প্রপার ট্রেনিং দেওয়া হয়, কৃষকদের প্রপার ট্রেনিং দেওয়া হলো তোমরা কখন কি চাষ করবে, কোন বীজ বুনবে, তোমরা সকলে মিলে একসাথে একই জিনিস চাষ করো না। তো এই সমস্ত যেগুলো ট্রেনিং, অ্যাকচুয়ালি প্রপার ট্রেনিং টিচিং যাকে বলা হয়, সেটা যদি দেওয়া যায়, যদি যারা ইন্ডাস্ট্রি সেক্টরে রয়েছে তারা যাদেরকে কাজে নেবে অর্থাৎ যারা লেবার এমপ্লয়ি যাদের বলি তাদেরকে প্রপার ট্রেনিং দেওয়া হয়, তারা সেই কাজগুলোকে করবে। আর সেই কাজ সমস্ত কাজ করলে কি হবে? ডেভেলপমেন্ট ত্বরান্বিত হবে। যত ডেভেলপড হবে তত জব তৈরি হবে, যত জব তৈরি হবে তত বেশি হিউম্যান ক্যাপিটাল তাতে কাজ করবে। আমাদের উচিত সেটা করা, কিন্তু প্রপার ট্রেনিং এখনো পর্যন্ত সম্ভব নয়, মানে সম্ভব হয়ে ওঠেনি। এখনো পর্যন্ত আমরা যে পড়াশুনো করি, আমরা 10 অব্দি এইসব ঠিক আছে,
11 থেকে যে আমরা পড়াশোনা করি 11-12 থেকে, সেই পড়াশোনার এক ফোঁটাও আমাদের ওয়ার্কের কাজে বা যেটা বলা হয় প্র্যাকটিক্যাল কাজে লাগে না। আমরা যা শুধু পড়েই যাই। আমাদের যে এডুকেশন সিস্টেম, সেখানে কোনো প্র্যাকটিক্যাল কিছু করার নেই। বাইরে যে কোনো দেশে কোনো যদি কিছু কোনো একটা স্ট্রিমে তুমি পড়তে চাও, কমার্স স্ট্রিমে যদি তুমি পড়তে চাও, তাহলে তোমাকে আগে মানে হায়ার স্টাডি যদি করতে চাও, তোমাকে পড়ার সাথে সাথে তোমাকে একটা ছোট স্টার্ট আপ বিজনেস করতে হবে এবং সেই বিজনেসটা করে তোমায় দেখাতে হবে তুমি কি করলে, কি করলে। তার জন্য ক্যাপিটাল বা সমস্ত কিছু ছোট সোর্স, তার জন্য সমস্ত কিছু গভর্নমেন্ট দেবে, কারণ সেখানে এডুকেশন সিস্টেম ফ্রি। এর ফলে দুটো কাজ হচ্ছে, স্টার্ট আপ যদি কিছু কাজও করে তাহলে সেটা ইকোনমিতে লাভ হচ্ছে, প্লাস সেই তার যে স্কিল ডেভেলপমেন্ট সেটাও হচ্ছে। কিন্তু আমাদের দেশে এরকম কোনো কিছু নেই। তো আমরা প্ল্যানিং ঠিকঠাক করি, এক্সিকিউট করতে পারি না, এটাই হচ্ছে প্রবলেম। তো এরকম একটা যদি করা যায়, তাহলে মানে এখানে বলা হচ্ছে সেটাই যে হিউম্যান রিসোর্স যদি ঠিকঠাক করে প্রপার ট্রেনিং দিয়ে কাজে লাগানো যায়, সেটা আমাদের কাছে অ্যাসেটে পরিণত হবে, কারণ আমরা ডেভেলপিং কান্ট্রি, আমাদের ডেভেলপের কাজ চলছে এখনো। It is difficult to establish a relation of cause and effect from the growth of human capital, education and health to economic growth, but we can see in table number 5.1, এটা হচ্ছে টেবিল নাম্বার 5.1, that those sectors have grown simultaneously. Growth in each sector probably has reinforced the growth of every other sector. এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে দেখানো হচ্ছে পার্ট 1951, 1981, 1991, 2001, 15-16, এতগুলো বছর দেওয়া আছে। রিয়েল পার ক্যাপিটা ইনকাম, রিয়েল পার ক্যাপিটা ইনকাম কত ছিল এখানে? 1951 সালে 7,651 টাকা ছিল, সেটা বেড়ে 12,174 টাকা হয়েছে। 91-তে 15,748 টাকা হয়েছে। 2001-এ 23,000 হয়েছে। 2015-16 77,000 হয়েছে রিয়েল পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু ইনকাম। তাহলে বলবে যে তাহলে তো ভালোই গ্রোথ হয়েছে, 7,000, 12,000, 15,000, ভালো গ্রোথ হয়েছে। না, এই গ্রোথটা আমরা যেটা দেখছি, এর মধ্যে রয়েছে যে 1 লাখ 2 লাখ টাকা মাইনে পায় মাসে সেও, যে মাসে 500 থেকে 1,000 টাকা মাইনে পায় সেও, দুজনের সমস্ত কিছুই রয়েছে। তো এই গ্রোথ, এই রেটটা আরো বেশি হওয়া উচিত ছিল, সেটা এখনো পর্যন্ত হয়নি। 7,000 থেকে 12,000 বা 23,000 থেকে 77,000, এটা একটা বড় জাম্প, কিন্তু এটা আরো মানে এই পুরো যে গ্রাফটা, সেটা আরেকটু বেশি হওয়া উচিত ছিল। ডেথ রেট বলছে 25.1, এখানে বলছে 12.5, 9.8, 8.1, আস্তে আস্তে কমছে। ডেথ রেট কমা অবশ্যই ভালো লক্ষণ। অর্থাৎ কতজন করে মারা যাচ্ছে 1,000 জন পপুলেশনের মধ্যে, এখানে বলা আছে পার 1000 পপুলেশন, 1,000 জন পপুলেশনে 2051 সালে 25.1 মানুষ মারা গেছে, মানে 25 জন মানুষ মারা গেছে প্রায় 1,000 জনের মধ্যে। পরের বছর 12 জন মারা গেছে, তারপরের জন প্রায় 10 জন মারা গেছে, এরকম হয়েছে। তো এটা যত কমবে তত ভালো, অবশ্যই ভালো। ইনফ্যান্ট মর্টালিটি রেট মানে হচ্ছে শিশু মৃত্যু। এই যে প্রত্যেকটা জিনিস ইকোনমিক্সে খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ এই সমস্তর মাধ্যমে কোনো একটা দেশের গ্রোথ, কোনো একটা দেশের ডেভেলপমেন্ট, এই সমস্ত মাপা হয়। ইনফ্যান্ট মর্টালিটি রেটও আমাদের দেশে কমছে 146 থেকে 110, 80, 63, 34, এই জায়গাতে প্রত্যেকটাতেই অনেক বড় বড় জাম্প রয়েছে। 1 থেকে 15-16, 1 থেকে 15-16 প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে প্রচুর জাম্প হয়েছে, মানে খুব কমেছে বা খুব বেড়েছে। সেটা অবশ্যই খুব ভালো জিনিস। এর পরের বছরগুলোতে আমরা আরো চাইবো যে এরকম হোক। লাইফ এক্সপেক্টেন্সি, অর্থাৎ অ্যাভারেজে মানুষ কত বছর বাঁচার একটা অনুমান করতে পারে, মানে নর্মালি কত একটা অ্যাভারেজে একজন মানুষ কত বছর বাঁচতে পারে। 51 ছিল 37 বছর মাত্র, তারপরে হয়েছে 54 বছর, 59 বছর, 63 বছর, 67 বছর, এটাও বাড়ছে, অবশ্যই ভালো।
এবার বলবে কেউ কি 37 বছরের অ্যাভারেজ বলা হচ্ছে কি 37 বছর বাঁচতো 2051 সালে? সবাই সবাই নয়, এটা হচ্ছে অ্যাভারেজ। কেউ হয়তো 100 বছর বাঁচছে, কেউ আবার হয়তো 2 বছরে মারা যাচ্ছে, বুঝছি জন্মের সময় মারা যাচ্ছে, সবগুলো নিয়ে অ্যাভারেজ করলে যেটা আসতো তখন হচ্ছে 37। স্বাভাবিকভাবে ইনফ্যান্ট মর্টালিটি রেট যদি কমে, 1000 জনে যদি ডেথ কমে, তাহলে লাইফ এক্সপেক্টেন্সিও অবশ্যই বেড়ে যাবে। ফিমেলদের ক্ষেত্রে এটা ছিল 36, 54, 60, এইখানে গ্রোথ রেটটা খুব একটা বেশি হয়নি। 36 থেকে 54 ঠিক আছে, 54 থেকে 60, 60 থেকে 66, 66 থেকে 70, মানে প্রায় 4% করে বেড়েছে। যদিও এটা খুব কম হারেই বাড়বে লাইফ এক্সপেক্টেন্সি, কিন্তু যেখানে ঠিকই আছে প্রায় বলা যেতে পারে। মেলদের ক্ষেত্রেও তাই আছে, 63 থেকে 67, মোটামুটি ঠিকই আছে। লিটারেসি ছিল হচ্ছে 16.67, 43.57, 52.21, 65.20 আর 76। এইখানে এসে আমরা এখন 76, 2015-16-তে 76% মানুষ লিটারেট। এবার এই লিটারেটের সংজ্ঞায় অনেক প্রবলেম রয়েছে। আমি আগেই বললাম যে শুধুমাত্র কতজন স্টুডেন্ট প্রতি বছর ভর্তি হচ্ছে স্কুলে, আর কত বছর একটা ছেলে বা মেয়ে পড়াশুনো করছে, তার অ্যাভারেজ করে কোনোদিনই বোঝা সম্ভব নয় যে কত ভালো এডুকেশন সিস্টেম বা আমাদের এডুকেশন সিস্টেম অ্যাকচুয়ালি কতটা সাউন্ড, এটা বোঝা সম্ভব নয়। যাই হোক, two independent reports on the Indian economy in recent time have identified that India would grow faster due to its strength in human capital formation. দুটো রিপোর্ট করা হয়েছে, তার মধ্যে বলা হচ্ছে যে ভারতের গ্রোথটা বেশি হচ্ছে কারণ হিউম্যান ক্যাপিটাল ফরমেশনও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আমাদের দেশে। আমাদের দেশে হিউম্যান ক্যাপিটাল ফরমেশন ধীরে ধীরে বাড়ছে। মানুষ এখন, আগে কি হতো, অনেক আগেকার সময় বলছি, আমাদের বাবা কাকাদের সময়, তখন কেউ যদি মাধ্যমিক পাস করতো বা খুব বেশি হলে এইচএস পাস করতো, সেটা একটা বড় বিষয় ছিল, দারুণ বিষয়। তারও আগেকার কথা, বাবা কাকাদেরও আগেকার কথা, তখন একটা মানে বাবাদের সময়কার কথা বলছি, সেই সময় মাধ্যমিক পাস করাটা অনেকটা দারুণ ব্যাপার ছিল, হেভি ব্যাপার ছিল। একজন মাধ্যমিক পাস গ্রামে মানে সাংঘাতিক ব্যাপার। পরে সেটা বেড়ে যায়, আমাদের বাবা কাকাদের সময় সেটা গ্র্যাজুয়েশন হয়ে যায়। যে গ্র্যাজুয়েট, তার একটা বিশাল বড় সম্মান, বিশাল বড় ব্যাপার। আমাদের সময় শুধুমাত্র গ্র্যাজুয়েশন ভালো নয়, শুধু গ্র্যাজুয়েশন করে কি করবে, এখানে কিছু পাবে না, এরপরে কিছু করো, মাস্টার্স করো বা প্রফেশনাল দিকে যাও, অন্য কিছু পড়াশোনা করো, চার্টার্ড করো, বা তোমরা যদি সরকারি চাকরির জন্য করো আরো পড়ো। সরকারি চাকরির জন্য পড়ছি মানে সেটা ডিগ্রি পাচ্ছি না বটে, এটার মানে এই নয় যে কোনো আমরা পড়াশোনা করছি না। পড়াশোনা অবশ্যই এটা হচ্ছে, এবং সেই পড়াশোনাটা অনেক বেশি ভ্যালুয়েবল হচ্ছে যদি তুমি সেটাকে শুধু এমসিকিউ মুখস্থ না করে একটা ডিটেলসে বোঝার চেষ্টা করো। তুমি যতটা জানছো, একজন মাস্টার্স পড়া ছেলে বা একজন প্রফেশনাল পড়া ছেলে মেয়ের থেকে অনেক বেশি কিছু জানছো, এটা অবশ্যই ঠিক। এবার যদি চাকরিটা পাও, তোমার ওটাই হচ্ছে ডিগ্রি, ওটাই ভ্যালু। যাই হোক, এখন সাধারণ মানুষের কাছে শুধুমাত্র মাধ্যমিক করাটা একটা কিছু ব্যাপারই নয়। মাধ্যমিক করে দিলাম, কেউ বুঝবে, জানতেও চাইবে না তুমি মাধ্যমিকে কত পেয়েছো। ফার্স্টে কোশ্চেন আসবে, হ্যাঁ মাধ্যমিক, আর কিছু নয়। এইচএস কোনো ভ্যালু নেই, গ্র্যাজুয়েশন কোনো ভ্যালু নেই, খুব কম ভ্যালু, জাস্ট এই ওগুলো সার্টিফিকেট গুলোই কাজে লাগে, আর কোনো কাজে লাগে না। মেন গিয়ে হয়ে যায় তুমি এর পরে কি করেছো, কতটা ট্রেনিং নিয়েছো। তো এই জিনিসগুলো ধীরে ধীরে ইন্ডিয়াতে বাড়ছে। আর যত লোক বেশি এডুকেশনের দিকে যাচ্ছে, যত এডুকেশনের মান বাড়ছে বা যত এডুকেশনের ডিগ্রি বাড়ছে বলা যেতে পারে, মান কতটা বাড়ছে বলা খুব কঠিন, কিন্তু ডিগ্রি যত বাড়ছে তত বেশি হিউম্যান ক্যাপিটাল তৈরি হচ্ছে। আগেকার দিনে যে মাধ্যমিক পাস করা ছেলেটা বা মাধ্যমিক পাস করা মেয়েটা চাকরি করতে যেত, সে যতটা না বেশি কেপেবল হতো, নলেজেবল হতো, আজকে যে মাস্টার্স করে যাচ্ছে সেই ছেলে বা সেই মেয়েটা অনেক বেশি নলেজেবল, অনেক বেশি মাস্টার্স, অনেক বেশি সাউন্ড, আর অনেক বেশি স্মার্ট হবে অবশ্যই, এবং তার ফলে অটোমেটিক্যালি গ্রোথ বেড়ে যাবে। সেই কোম্পানিটা, যে কোম্পানিটা যা একটি কাজে লাগিয়েছে, সেই কোম্পানিটার গ্রোথ বাড়বে। আর কোনো কোম্পানির যদি গ্রোথ বাড়ে, অটোমেটিক্যালি দেশের গ্রোথ বাড়বে। তো সেই গ্রোথটা বাড়ছে। Research Bank, a German bank, its report on global growth centers published on 1705, মানে 2005-এ পাবলিশ করেছে, identified that India will emerge
as one among four major growth centers in the world by the year 2020 এবং এটা সত্যিই হয়েছে, এটা সত্যি। এখানে বলা হচ্ছে যে জার্মানির একটা ব্যাংক, এটা তোমরা এই ব্যাংকের নাম শুনেছো নিশ্চয়ই, তো এরা বলছে যে 2020-র মধ্যে ইন্ডিয়া একটা মেজর গ্রোথ সেন্টারে পরিণত হবে এবং সেটা হয়েছে, কিন্তু সেটার প্রপার জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না। 2020 সাল বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রবলেম চলছে এবং এখন বলা হচ্ছে যে এরপরে বড় বড় যে কান্ট্রিগুলো, ডেভেলপড কান্ট্রিগুলো, তাদের ইকোনমি খুব বাজেভাবে ধসে যাবে। ইউএসএ হোক, কানাডা হোক, জার্মানি হোক, এদের ইকোনমি প্রচন্ডভাবে ধসে যাবে, রিসেশন চলে আসবে, কিন্তু সেই সময় একমাত্র ইন্ডিয়ার গ্রোথ চালু থাকবে এবং ইন্ডিয়ার গ্রোথ চালু থাকবে এবং একসময় ইন্ডিয়া টপ 3 বা টপ 5 গ্রেট মানে বড় ইকোনমির মধ্যে ঢুকে যাবে খুব তাড়াতাড়ি। এই এই যে করোনা এফেক্ট, এটার ফল হবে এটাই, মানে যারা বিশেষজ্ঞ, বাইরের বিশেষজ্ঞ, ইন্ডিয়ান বিশেষজ্ঞ নয়, বাইরের বিশেষজ্ঞরা বলছেন এটা। In further state, our imperial investigation supports the view that human capital is the most important factor of production in today's economies. Increases in human capital are um, critical to achieving increase in GDP এবং এটা বলছে যে এরা আরো বলছে যে আমরা যে ইনভেস্টিগেশন করছি সেখানে মনে করছি যে হিউম্যান ক্যাপিটাল একটা বড় জিনিস, হিউম্যান ক্যাপিটাল জিডিপি বৃদ্ধির জন্য একটা বড় জিনিস, কারণ হিউম্যান ক্যাপিটাল কি করবে, প্রোডাকশন বাড়িয়ে দেবে, অতএব জিডিপি বেড়ে যাবে, তো জিডিপি বাড়া মানে দেশের উন্নতি হবে। এবার প্রশ্ন হচ্ছে যে কি করে এটা সম্ভব, কেন, একটু সহজ করে বোঝাই। যদি ধরা যাক এখন যা পরিস্থিতি, সবাই বৈদেশিক বাণিজ্য বা বিদেশি বৈদেশিক যে বাণিজ্য ইত্যাদি ইত্যাদি এগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, বেশি এখন সেটা করবে না। সেটা আমি বলছি না কারণ যে চায়নার প্রতি যে বিদ্বেষ, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মেন ব্যাপার যে ওপেন মার্কেট সিস্টেম, যেটা আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার বাণিজ্য হচ্ছে, ইন্ডিয়ার সঙ্গে অন্য একটা দেশে, সেইটা কমে যাবে এবং প্রত্যেকটা দেশ চাইবে আমি সেলফ রিলায়েন্ট হই, যেটা ভারতে আত্মনির্ভর ভারত বলা হয়েছে। প্রত্যেকটা দেশ চাইবে এটা যে সেলফ রিলায়েন্ট হই, কারণ তারা জানে আমাদের দেশে যত জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যার মানুষকে যদি আমি চাকরি দিতে না পারি, আমাদের দেশে আরো বেশি রিসেশন আসবে, আমাদের দেশের গ্রোথ আরো বেশি কমে যাবে। প্রত্যেকে চাইবে বাইরের জিনিস কম ইউজ করে নিজেদের জিনিসকে বেশি ইউজ করো, কারণ তাতে যে এমপ্লয়মেন্ট জেনারেট হবে। আমাদের দেশে যদি কোনো একটা জিনিস এখানে তৈরি হয়, সেটা যদি হঠাৎ করে আজকে চাহিদা বেড়ে যায়, ধরলাম আজকে মাইক্রোম্যাক্স মোবাইল, জানি তারা খুব বাজে মোবাইল বানাতো এককালে, কিন্তু হঠাৎ তারা ঠিক করলো যে না, আমরা দেশে নিজেদের জিনিস দিয়ে নিজেদের মতো করে একটা ভালো মোবাইল বানাবো, ভালো কোম্পানি হয়ে উঠবো, সেই কোম্পানির বিক্রি বেড়ে যাবে। বিক্রি বেড়ে যাওয়ার সাথে সাথে তাদের যারা কারখানা, ফ্যাক্টরি, সেগুলো বেড়ে যাবে। ফ্যাক্টরি বেড়ে যাবে মানে তাতে এমপ্লয়মেন্ট জেনারেট হবে, এমপ্লয়মেন্ট জেনারেট হবে মানে তারা ইনকাম করবে, এবং ইনকাম করবে মানে তারা এক্সপেন্সেস করবে, এক্সপেন্সেস করবে মানে তারা ওভারঅল ইকোনমির গ্রোথে অংশগ্রহণ করে ফেলবে। এরকম করে প্রত্যেকটা জিনিস যদি করা হয়, যদি করা সম্ভব হয়, তাহলে একদিন আমরা যারা ভাবছি যে কি হবে, তাদের কাছে কাজের অভাব থাকবে না। যারা কাজের অভাব, কারণ আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি, এটা এতক্ষণ ধরে আমরা ডিসঅ্যাডভান্টেজ দেখে আসছিলাম, এবার একটু অ্যাডভান্টেজের কথা বলি। যেখানে জনসংখ্যা অনেক বেশি হবে সেখানে জিনিসের চাহিদা অনেক বেশি হবে। যদি আমরা সেই চাহিদাটা দেশের তৈরি জিনিস দিয়ে পূরণ করতে পারি, সেটা 100% সম্ভব নয় কোনোদিনই, অবশ্যই মানলাম, আমি ধরলাম কি 50% হলেও শুধু দেশের জিনিসপত্র দিয়েই সেটাকে পূরণ করার চেষ্টা করি, তাহলে হবে কি, সেই যে জিনিসগুলো এখানে তৈরি হওয়া শুরু হবে, তারপর সেই সমস্ত কোম্পানিগুলোতে এমপ্লয়মেন্ট জেনারেট হবে, প্রচুর পরিমাণে এমপ্লয়মেন্ট জেনারেট হবে। তাছাড়া বৈদেশিক বাণিজ্য তো রয়েছেই, তার জন্য এমপ্লয়মেন্ট জেনারেট হবে। তো এই জিনিসটা করা খুব প্রয়োজন। ইমিডিয়েটলি আমাদের একটা জিনিস করা দরকার, সেটা হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট হওয়া। সেলফ সাফিসিয়েন্ট মানে দেশ কোথাও এরম নয় যে আমি বাইরের সমস্ত জিনিস বর্জন করে দেবো, দিয়ে শুধুমাত্র দেশের জিনিস ইউজ করব, না, সেটা নয়। সেলফ সাফিসিয়েন্ট হওয়ার মানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান কোম্পানিগুলোকে সেই লেভেলে নিয়ে যাওয়া যাতে আমি কেনার সময় ওই ইন্ডিয়ান কোম্পানিটাকেও আমার বাইং লিস্টে রাখতে পারি।
আমি একটা মোবাইল কিনতে গিয়ে আজকে শুধুমাত্র চাইনিজ মোবাইলগুলোকে কেন দেখছি, কারণ তাদের দাম কম প্লাস তাদের ফিচার্স অনেক বেশি। সেই সেম ফিচার যদি একটা ইন্ডিয়ান কোম্পানি দিতে পারে, তাহলে কেন আমি তাকে দেখবো না? অবশ্যই দেখবো। কারো তো আর এরম কোনো খার নেই যে ইন্ডিয়ান কোম্পানি দেখবোই না, আমি বাইরের চাইনিজ কোম্পানিই নেব, এরকম কারণ নেই। এই জিনিসটা নেই বলে এরম সেলফ সাফিসিয়েন্ট হওয়া মানে এরম নয় যে আমি পুরো বন্ধ করে দেব, দিয়ে শুধুমাত্র করবো। এই শুধু চায়নার ক্ষেত্রে আমি বাদ দিচ্ছি, ওটা আলাদা ব্যাপার। সেলফ সাফিসিয়েন্ট মানে এই নয় যে সারা পৃথিবীর বাণিজ্য আমি বন্ধ করে দেবো, কোনো জিনিস আমি ঢুকতে দেবো না, দিয়ে শুধুমাত্র নিজেদের জিনিস ইউজ করবো। ইভেন এটা কোনো গভর্নমেন্ট করতে পারে না। যে কোনো সরকার, যে আমাদের দেশে হোক বা অন্য দেশে, যে দেশে আছে সরকার, সেটা যদি একমাত্র সোশ্যালিস্টিক কান্ট্রি না হয়, সেইটা বাদ দিয়ে যদি কোনো মিক্সড কান্ট্রি হয়, মিক্সড ইকোনমির কান্ট্রি হয়, বা যেটা ক্যাপিটালিস্টিক কান্ট্রি হয়, তারা কোনোদিনই, বা সব থেকে ভালো উদাহরণ যারা WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সঙ্গে মেম্বার কান্ট্রি, তারা কোনোদিনই নিজেদের বাণিজ্য বন্ধ করে দিতে পারে না। আজকে ভারত থেকে মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনোদিনই চাইলে চাইনিজ প্রোডাক্ট বন্ধ করে দিতে পারে না ইন্ডিয়াতে। কারণ WTO এর কিছু রুলস রয়েছে, রেগুলেশন রয়েছে। ফেসবুকে তোমরা অনেক কিছু দেখতে পাবে, অনেকে অনেক কথা বলে যে কেন গভর্নমেন্ট বন্ধ করছে না, বন্ধ করে দেওয়া উচিত, এক্ষুনি বন্ধ করে দেওয়া উচিত। এটা কোনো গভর্নমেন্ট পারে না। যদি WTO এর এই যে রুলস রয়েছে সেটাকে লঙ্ঘন করা হয়, সঙ্গে সঙ্গে WTO এর যতগুলো মেম্বার কান্ট্রি রয়েছে তারা বাধ্য হবে ইন্ডিয়াকে ব্যান করতে। তখন কোনো দেশ থেকেই আসবে না, যারা WTO এর মেম্বার নয় তাদের থেকে শুধু বিজনেস করতে হবে। এটা সম্ভব নয়। তো এটাও সম্ভব নয় যে চাইনিজকে ব্যান করা। এবার চাইনিজ ব্যানের যেটা, সেটা একটা ইমোশনাল ব্যাপার, যে হ্যাঁ অবশ্যই চায়না আমাদের অনেক ক্ষতি করছে, তাদেরকে ব্যান করব, তাদের জিনিস কম ইউজ করব। হ্যাঁ, কারণ যেটা চায়নার সঙ্গে আমাদের যে ট্রেড ডিফিসিট, এই জিনিসগুলো পরের দিকে আসবে, সেই ট্রেড ডিফিসিট অনেক বেশি, সেটাকে কমানো দরকার রয়েছে, অবশ্যই দরকার রয়েছে। অ্যাকচুয়ালি চায়নার নীতি হচ্ছে ডাম্পিং নীতি। তারা এত এত জিনিস নিয়ে মার্কেটে ফেলে দেয়, যার ফলে কি হবে, সেই জিনিসগুলোর দাম অটোমেটিক কমে যায়, তাদের জিনিসের দাম অটোমেটিক্যালি কমে যায়। প্লাস ভারতেও যদি সেই প্রোডাক্টটা কোনো থাকে, সেগুলোরও দাম কমে যাবে। একটা জাস্ট উদাহরণ, যখন চায়না থেকে ইন্ডিয়াতে মোবাইল কোম্পানিগুলো আসলো, তারা কি করলো, প্রচন্ড কম দামে প্রচন্ড ভালো জিনিস দিয়ে দিতে লাগলো, প্রচুর মার্কেটে পুরো ছেয়ে দিল। ইন্ডিয়ান কোম্পানিগুলো এতদিন বা অন্যান্য দেশের কোম্পানিগুলো, তারা এতদিন একটু বেশি প্রাইসে বিক্রি করতো, সেটা কমে গেল হুট করে। যেই কমে গেল, তাদের কোয়ালিটি খারাপ হয়ে যেতে লাগলো। এইবার চাইনিজ কোম্পানিগুলো সেই জায়গায় ভালো ভালো কোয়ালিটি দিতে লাগলো, তখন মানুষজন কি করলো, চাইনিজ কোম্পানির দিকে চলে গেল। তাদের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হলো, তাদের ফ্যান বেস তৈরি হলো। এইবার তারা একটু একটু করে দাম বাড়াতে লাগলো, যেমন রেডমির ফোনে অ্যাড অ্যাড দিতে শুরু করলো, তারা যেভাবে হোক প্রফিট করতে শুরু করলো, জিনিসের দাম বাড়িয়ে দিল। এইবার যারা তাদের কম্পিটিশনে ছিল, ইন্ডিয়ান কোম্পানি, তারা নেই। মানুষ এবার বাধ্য চাইনিজ কোম্পানির জিনিস কিনতে, এটাকে বলে ডাম্পিং নীতি। তো এগুলো হায়ার ইকোনমির ব্যাপার, তো এইরকম করে হয়। তো যাই হোক, সেখান থেকে আমরা এখানে চলে গেলাম। দেশের জনসংখ্যা আমাদের যেমন একটা ক্ষতি করছে, অনেক ক্ষেত্রে দেশের জনসংখ্যা আমাদের লাভও করতে পারে, যদি সেটাকে প্রপারলি ইউটিলাইজেশন করা হয়, অর্থাৎ সেই জনসংখ্যাকে প্রপারলি ট্রেনিং দিয়ে ওয়ার্ক ফোর্সে বা হিউম্যান ক্যাপিটালে পরিণত করা হয়। World Bank, in its recent report India and the Knowledge Economy, Leveraging Strength and Opportunities, states that India should make a transition to the knowledge economy, and if it uses its knowledge as much as Ireland does, it is judged that Ireland used its knowledge economy very efficiently, then the per capita income of India will increase from little over US dollar 1000 in 2002 to US dollar 3000 in 2020. তো ওয়ার্ল্ড ব্যাংক কি বলছে, ওয়ার্ল্ড ব্যাংক বলছে যদি ইন্ডিয়ার যা পপুলেশন রয়েছে বা যারা মানুষ রয়েছে, তাদেরকে যদি হিউম্যান ক্যাপিটালে প্রপারলি
পরিণত করা যায়, অর্থাৎ কি করে, নলেজ ঠিকঠাক করে দিয়ে, যেটা যেমন করে আয়ারল্যান্ড করেছে সেরকম ভাবে যদি ইন্ডিয়া করতে পারে, তাহলে ইন্ডিয়ার যে ইনকাম, পার হেড ইনকাম $1000 ছিল। $1000 মানে কত, যদি আমি ধরে নিই যে এখন ডলার রেট হচ্ছে, এখন মোটামুটি 76 রুপিস যতদূর সম্ভব আছে, তো সেই 76 ইন্টু 1000 করলে 76,000, সেখান থেকে 3000 ইউএস ডলারে পরিণত হয়ে যাবে 2020-তে, এটা ওয়ার্ল্ড ব্যাংক বলছে। It further states that the Indian economy has all the key ingredients for making this transition, such as a critical mass of skilled worker, a well-functioning demography, and a diversified science and technology infrastructure. Thus, the two reports point out the fact that future human capital formation in India will move its economy to a higher growth ট্রানজাক্টারি। তো আমাদের দেশে সমস্ত কিছু ক্ষমতা রয়েছে, এবং এখন যারা এই ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ এরা বলছে যদি ইন্ডিয়া প্রপারলি প্ল্যান করে, বা ভবিষ্যতে এমন দিন আসছে যে প্রত্যেকটা বড় দেশ রিসেশনের মধ্যে পড়ে যাবে, প্রত্যেকটা বড় দেশের ইকোনমি অনেকটা বেশি পড়ে যাবে, গ্রোথ তো করতেই পারবে না, উল্টে মাইনাসে গ্রোথ করবে, সেখানে একমাত্র ইন্ডিয়া গ্রোথ করবে। এবং যদি তারা ঠিকঠাক ভাবে কাজ করে, বা যদি প্রপারলি কাজ হয়, তাহলে একদিন ইন্ডিয়ার ইকোনমি চায়নার ইকোনমির মতো হয়ে যাবে। চায়নাকে টক্কর দেওয়ার মতো এশিয়ান কান্ট্রি একমাত্র ইন্ডিয়া তৈরি হবে, এবং এটা খুব নিয়ার ফিউচার, এটা ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ এরা বলছে। এখানে কেউ পার্সিয়ালিটি করার মতো নেই বা কিছু নেই, এটা সঠিক ঘটনা, এটা হতে চলেছে এবং ভবিষ্যতে হবে। যদি, এখানে একটা যদি রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়া যদি প্রপার প্ল্যান করতে পারে, ভারত সরকার যদি প্রপার প্ল্যান করতে পারে, এই আগামী 5-10 বছর যদি, বা 4-5, অত দূরে যেতে হবে না, 3-4 বছর বা 5 বছর, যদি গভর্নমেন্ট একটা প্রপার প্ল্যানিং নিতে পারে এবং সেই প্ল্যানিংকে প্রপারলি এক্সিকিউট করতে পারে, তাহলে প্রচন্ড বেশি সম্ভাবনা রয়েছে। কিন্তু আগেই প্রথমেই বললাম যে আমাদের প্রবলেম হচ্ছে আমরা প্ল্যানিং ঠিকঠাক করে করি, কিন্তু এক্সিকিউট করতে পারি না, সেই প্ল্যানটাকে প্রপারলি এক্সিকিউট করা সম্ভব হয় না, তার জন্য প্রবলেমটা হয়ে যায়। এবার আমাদের দেশে সমস্ত দিক থেকে ক্ষমতা রয়েছে, যেমন হচ্ছে জনসংখ্যা, যে জনসংখ্যা এতক্ষণ ধরে খারাপ ছিল, কিন্তু এখন এটা ভালো কাজ করতে পারে যদি সেটাকে ঠিকঠাক করে কাজে লাগানো যায়। কারণ ডিমান্ড অনেক বেশি আমাদের দেশের মার্কেটের ওপর, প্রত্যেকটা দেশের টার্গেট রয়েছে, কারণ এখানে ডিমান্ড প্রচন্ড বেশি, জনসংখ্যা বেশি বলে ডিমান্ড বেশি। তো সেটা সবাই ক্যাপচার করতে চায়, চায়না ক্যাপচার করতে চাইছে, ইউএসএ ক্যাপচার করতে চাইছে। সেই জায়গায় যদি আমরা নিজেদের মার্কেটকে নিজেরা ক্যাপচার করতে চাই বা করতে পারি, তাহলে সেটা প্রচন্ড ভালো হবে। সেকেন্ড ব্যাপার, আমাদের এখানে খনিজ সম্পদ, কৃষিজ পণ্য, ওয়েদার, সমস্ত কিছু ভালো, সমস্ত কিছুর একটা পজিটিভ এফেক্ট রয়েছে, তো যেটার ডেভেলপ করতে পারে। প্লাস ইন্ডিয়ানরা অনেক বেশি নলেজেবল হয়, এটা প্রমাণিত। কারণ আজকে গুগল থেকে শুরু করে, মাইক্রোসফট থেকে শুরু করে, প্রত্যেকটা বড় বড় কোম্পানির সিইও হচ্ছে ইন্ডিয়ান। ইউএসএ তে অধিকাংশ ডাক্তার ইন্ডিয়ান। তো ইন্ডিয়ানদের মধ্যে এই ক্ষমতাটা রয়েছে, যদি এটা করা সম্ভব হয়, যদি প্রপার প্ল্যানিং করা যায়, তাহলে সেটা সম্ভব হয়। আর যদি প্ল্যানিং না করা যায়, তাহলে আজ থেকে 10 বছর পরেও সেম জায়গাতেই আমরা থেকে যাব। করা দরকার সেটা করি না। তো যাই হোক, এই হচ্ছে আজকের চ্যাপ্টার। এরপরে শুরু করবো হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট থেকে, পরের দিন শুরু হবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, তোমাদের কি মত সেটা অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।